জঙ্কুক তের ঠোঁটের দিকে তাকিয়ে দেখে ঠোঁট দুটো কাঁপছিল। এত লোভনীয় ছিল ঠোঁট দুটো, সে কিছুতেই তের ঠোঁট এড়াতে পারছিল না। সঙ্গে সঙ্গেই জঙ্কুক তের ঠোঁটে কিস করে দেয়। সে কিছুই বলে না, সে একেবারে চুপ করেছিল, কারণ সে জানতো আজকে তার আর কোনো কিছু বলাতেই কিচ্ছু আসে যায় না। কিছুক্ষণ আগেই জঙ্কুকের সাথে তার রেজিস্ট্রি হয়ে গেছে। জঙ্কুক এখন তার হাজব্যান্ড, আর তার এই সাইকো হাজব্যান্ডকে নিয়েই সারা জীবন বসবাস করতে হবে। তারপর জঙ্কুক তেকে কিস করা ব্রেক করে তেকে শক্ত করে তার বুকের সাথে মিশিয়ে ঘুমিয়ে পড়ে। লোহার অনেক বড় একটা খাঁচার মধ্যে সফট একটা বেডে ঘুমাচ্ছে তে আর জঙ্কুক। সকালের মিষ্টি রোদের আলোতে জঙ্কুকের ঘুম ভেঙে যায়। জঙ্কুক ঘুম থেকে উঠে দেখে তে এখনও ঘুমাচ্ছে। জঙ্কুক তের কপালে সফট কিস করে, তারপর বেড থেকে নিচে নেমে ফ্রেশ হয়ে তার অফিস রুমে চলে যায়। সঙ্গে সঙ্গে সার্ভেন্ট এক কাপ কফি নিয়ে আসে। জঙ্কুক কফির কাপটা হাতে করে বড় কাছের জানালার সামনে গিয়ে দাঁড়ায়। সে বাহিরে আকাশের দিকে তাকিয়ে আছে। পাখি উড়ছে আকাশে ডানা মেলে মুক্তভাবে। সে পাখিগুলোর দিকে তাকিয়ে আছে আর মনে মনে বলছে, বিশ্বাস করো জান পাখি, আমি কখনোই তোমাকে লোহার খাঁচায় বন্দি করে রাখতে চাইনি। আমি তো তোমাকে ভালোবেসে আমার মনের খাঁচাতে বন্দি করতে চেয়েছিলাম, কিন্তু তুমি বারবার আমাকে ধোঁকা দিয়ে আমার কাছ থেকে পালিয়ে গেছো। কিন্তু এইবার আর আমি তোমাকে আমার খাঁচা থেকে পালিয়ে যেতে দেব না, না মনের খাঁচা থেকে, না লোহার খাঁচা থেকে। এদিন যখন তে বাসা থেকে পালিয়ে গিয়েছিল আর সবাই যখন এই কথাটা জানতে পেরেছিল, তখন আরএম প্রচুর পরিমাণে রেগে গিয়েছিল জঙ্কুকের উপর। আরএম স্ট্রেট ফরওয়ার্ড জঙ্কুককে তো বলেই দিয়েছে, যে পর্যন্ত তেকে তুই খুঁজে না নিয়ে আসবি সে পর্যন্ত তুই আমার বাড়িতে পা রাখবি না। সেদিনই জঙ্কুক বাড়ি থেকে বের হয়ে এসেছিল, আর এখন পর্যন্ত বাড়ি ফিরে যায়নি। সে তার পাখিকে না নিয়ে বাড়ি ফিরবে না। আর অন্যদিকে তে ওর বাবার বাড়িতে চলে গিয়েছিল। সেখানে 4 দিন থেকে সে পাড়ি জমায় বিদেশে। তের বাবা ব্যবসায়ী ছিল, তার পয়সার কোনো অভাব ছিল না। সমস্ত পয়সা, সমস্ত প্রপার্টি তের নামে ছিল, তাই তে খুব সহজেই বাইরে চলে গিয়েছিল দেশ ছেড়ে। কিন্তু কোথাও কি তে শান্তি পেয়েছে? যেখানেই তে গিয়েছিল সেখানে জঙ্কুক গিয়ে হাজির। জঙ্কুকের অস্তিত্ব বোঝার সাথে সাথেই তে ওই জায়গা ত্যাগ করে। এরকম করতে করতে তে 6টা জায়গা ত্যাগ করেছে জঙ্কুকের জন্য। শেষে সে আর পারল না, সেই জঙ্কুক ভাইয়ার খাঁচায় তাকে বন্দী হতেই হলো। আর এবার জঙ্কুক কোনো প্রকার কোনো রিস্ক নিতে চায় না তার জান পাখিকে নিয়ে, তাই পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে জান পাখির হাত পায়ে শিকল বেঁধে দিয়েছে। সারা জীবনের জন্য তাকে নিজের করে নিয়েছে, তাকে বিয়ে করে ফেলেছে। আকাশের দিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস নিচ্ছিল জঙ্কুক, আর কফির কাপে চমক দিচ্ছিল। হঠাৎ করে অফিস রুমের ডোর নক হতেই জঙ্কুক পেছনে ফিরে তাকিয়ে দেখে তার বেস্ট ফ্রেন্ড ইউনো এসেছে। ইউনোকে দেখে জঙ্কুক একটা বিগ স্মাইল দেয়। আজ ইউনোর জন্যই তেকে সে ধরতে পেরেছে, তার খাঁচায় বন্দি করতে পেরেছে। ইউনো রুমে ঢোকে আর জঙ্কুককে জড়িয়ে ধরে। জঙ্কুকও ইউনোকে হাক করে। তখন ইউনো জঙ্কুককে বলে, কি দোস্ত, এখন খুশি তো? তোকে অনেক দিন পরে হাসতে দেখলাম, আমার অনেক ভালো লাগছে। ইয়েস দোস্ত, আমি অনেক খুশি। তোকে অনেক ধন্যবাদ আমাকে এতটা হেল্প করার জন্য। তুই না থাকলে হয়তো আমি এত সহজে আমার জান পাখিকে খুঁজেই পেতাম না। দোস্ত, খুব ভালোবাসিস তাই না রে? জীবনের থেকেও বেশি ভালোবাসি। ইনফ্যাক্ট আমার জীবনটা তো ওর মধ্যেই থাকে। এত যখন ভালোবাসিস তাহলে তোর ভালোবাসার মানুষকে একটু ভালোবাসা দেখা। রাগটা তো অনেক দেখিয়েছিস, এখন অন্তত রাগটাকে একটু সাইড করে তোর ভালোবাসাটাকে একটু প্রকাশ কর। দেখ জঙ্কুক, তোকে আমি একটা কথা বলি, রাগ দিয়ে কখনোই ভালোবাসা জয় করা যায় না, ভালোবাসা দিয়ে ভালোবাসা জয় করতে হয়। আর হ্যাঁ, একবার ট্রাই করে দেখ, ভালোবাসার মানুষ তোকে ভালোবাসতে বাধ্য হবে। দোস্ত, কাল রাতে তো মনে হয় খুব শান্তির ঘুম ঘুমিয়েছিস, তোর ফেস দেখে বোঝাই যাচ্ছে তোর ফেস গ্লো করছে। কি ব্যাপার দোস্ত, কিছু হয়েছে নাকি? ইউনো, তুই আবার শুরু হয়ে গেছিস। তোর এই প্লে বয় মার্কা কথা একটু বন্ধ কর প্লিজ। প্লে বয়? হ্যাঁ, তুই ঠিক বলেছিস। প্লে বয় দেখেই তো আমার ওয়াইফ আমার জন্য এতটা পাগল। শোন জঙ্কুক, কিছু কিছু সময় হাজবেন্ডদেরকে প্লে বয় হতে হয়, আর আমার মনে হয় এখন তোর একটু প্লে বয় মার্কা হওয়া উচিত। কি কি বলতে চাস? আমার পক্ষে কখনোই এই সমস্ত কিছু সম্ভব না। কেন কেন সম্ভব না? তুই কি চাস না তোর চার পাখি সারা জীবন তোর খাঁচায় বন্দি থাকুক? সারা জীবন ওকে আমার খাঁচায় বন্দি করে রাখবো আমি। এই তো তুই আবার শুরু হয়ে গেছিস। তোর এগ রিমোট অন হতে 1 সেকেন্ডও লাগে না। তোকে আমি বলেছি না আর রাগ করিস না, একটু প্লে বয় হ। তুই যদি চাস তোর পাখি তোর খাঁচায় বন্দি হোক, তাহলে ওকে তোর ভালোবাসার শিকলটা পরিয়ে দে না। দেখবি নিজে থেকেই তোর খাঁচায় থেকে যাবে, তোর খাঁচা রেখে কখনোই কোথাও যাবে না। জানিস তো কিভাবে শিকল পরাতে হয়? কি মামা, না জানলে বল, আমার কাছে টিপস আছে, আমি তোকে টিপস দিয়ে দিই। কথাটা বলার সাথে সাথে ইউনোর মোবাইল বেজে ওঠে। ইউনোর ওয়াইফ ইউনোকে ফোন করেছে। এই তো দেখ, তোর ফোন এসে পড়েছে। তোর প্লে বয় মার্কার কথা বাঁচা কাজকর্ম তোর ওয়াইফের কাছে যেয়ে কর। হ্যাঁ হ্যাঁ, চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে আবারও তোকে বলতে চাই, আমার কথাটা একটু ভেবে দেখিস। এসব কাজে যত দেরি করবি ততই জটিলতা বাড়বে। ইউনো ঠিক কথাই বলেছে। আমার ওয়াইফ, আমার সম্পূর্ণ অধিকার আছে ওর উপর, আর আমি এখন থেকে ওর সাথে আর রাগ দেখাবো না। এতদিন ও আমার রাগটা দেখেছে, এখন থেকে শুধু ভালোবাসা দেখবে। তারপর জঙ্কুক রুমে গিয়ে দেখে তে এখনও ঘুমাচ্ছে। জঙ্কুক আস্তে করে তের মাথার কাছে যায় এবং তের মাথায় হাত দিয়ে তের চুল নাড়াচাড়া করতে থাকে, আর তেকে বলে, তে তে জান পাখি, ও জান পাখি, তুমি আর কত ঘুমাবা? এখন তো ওঠো, সকাল হয়ে গেছে, অনেকক্ষণ হয়েছে, এবার ওঠো,
ব্রেকফাস্ট করবে, ফ্রেশ হয়ে নাও। তে সবটা শুনছিল চোখ বন্ধ করে, কিন্তু সে তার কানকে বিশ্বাসই করতে পারছিল না। জঙ্কুক এত মধুর সুরে তাকে ডাকছে, সে কি বেঁচে আছে না মরে গেছে সে বুঝতে পারছে না। তখন তে আস্তে আস্তে করে চোখ খুলে দেখে জঙ্কুক এক বিগ স্মাইল দিয়ে তার মুখের দিকে তাকিয়ে আছে। তখন তে আশ্চর্য হয়ে জঙ্কুকের মুখের দিকেই তাকিয়েছিল। জঙ্কুক তখন আবারও বলে, ও জান পাখি, তুমি জানো সকালবেলা তোমার মুখটা দেখতে কতটা মায়াবী লাগে। আমার তো ইচ্ছা করছে যেন আমি সারাক্ষণ তোমার এই মুখটার দিকেই তাকিয়ে থাকি। কি হলো জান পাখি, তুমি আমার সাথে কথা বলবে না? তুমি আমার সাথে রাগ করেছো? প্লিজ লক্ষ্মী জান পাখি আমার, আর রাগ করে থেকো না। এখন তো আমি তোমার হাজবেন্ড, তুমি আমার সাথে রাগ করে থাকলে তুমি কার সাথে কথা বলবে? জঙ্কুকের মুখে এইসব কথা শুনে তে তো পুরোই ভেবাচাকা খেয়ে গেছে। ও নিজের কানকে বিশ্বাস করতে পারছে না, জঙ্কুক ভাইয়া এত মধুর কণ্ঠে ওর সাথে কথা বলছে। ভাইয়া, আপনার মাথা ঠিক আছে? ওহ জান, তুমি কি বলছো এসব? আমার মাথা ঠিক থাকবে না কেন? আর হ্যাঁ, তুমি আমাকে ভাইয়া কেন বলছো? দেখো তে, আমি এখন আর তোমার ভাইয়া না, আমি তোমার হাজবেন্ড। তুমি আমাকে কি বলে ডাকবে? তুমি আমাকে কি বলে ডাকবে? হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি তোমাকে জান পাখি বলে ডাকি, তুমি আমাকে আদর করে জান বলে ডাকবে। এখন আমাকে জান বলে ডাকো, আমি শুনবো। জি জি, কি বলছেন আপনি এটা? জি না, জান বলে ডাকো। বলো জান। গুড মর্নিং। তে বেবি, তুমি খুব ভালো করে জানো আমার এক কথা দুইবার বলতে ভালো লাগে না। সো তুমি আমাকে এখন মর্নিং উইশ করো প্লিজ। তখন তে আশ্চর্য হয়ে জঙ্কুকের মুখের দিকে তাকিয়ে আছে। জঙ্কুক এত সুইট করে কথা বলছে যে তে তার চোখ সরাতেই পারছে না জঙ্কুকের দিক থেকে। তে আর কি করবে? তার হাজবেন্ডের কথা মতো, তার হাজবেন্ডের ইচ্ছা মতোই সে তার হাজবেন্ডকে মর্নিং উইশ করতে বাধ্য। গুড মর্নিং জান। বিশ্বাস করো জান পাখি, তোমার এই কথাতে আমার বুকের ভেতরে ঝড় তুফান শুরু হয়ে গেছে। দেখো আমার বুকে হাত দিয়ে দেখো আমার হার্টবিট কতটা ফাস্ট হয়ে গেছে। কথাটি বলেই জঙ্কুক থেকে এক টান দিয়ে নিজের সাথে মিশিয়ে ফেলে, আর তারপর আই লাভ ইউ তে, আই লাভ ইউ সো মাচ। তে কিছুই বলছিল না, সে শুধু শুয়ে শুয়ে তার জঙ্কুক ভাইয়ার কাণ্ড দেখছিল। তার মধ্যে এখন এই সমস্ত কোনো কিছুরই কোনো ফিলিংস আসছিল না। সে চুপ করে শুয়েছিল আর মনে মনে বলছিল কখন জঙ্কুক ভাইয়া তাকে ছাড়বে। কিন্তু জঙ্কুকের তো তেকে ছাড়ার কোনো ইচ্ছাই নাই। সে তের ঠোঁট ছেড়ে আস্তে আস্তে নিচের দিকে নেমে আসে। জঙ্কুকের সাথে তে শরীরে গন্ধ নিচ্ছিল। তে এটা চাচ্ছিল না, তের খুব অস্বস্তি বোধ হচ্ছিল। তখন তে একটু সাহস জুগিয়ে জঙ্কুককে বলেই ফেলে, ভাইয়া প্লিজ এখন না, আমাকে একটু সময় দিন। কিন্তু জঙ্কুক তের কথা পুরোপুরি ইগনোর করে সে তার কাজ চালিয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পরে তে আবারও বলে, জঙ্কুক ভাইয়া প্লিজ আমাকে একটু সময় দিন, আমি এখনই এই সমস্ত কিছুর জন্য প্রস্তুত না। কিন্তু তের কথা যেন জঙ্কুকের কানে ঢুকছেই না। যতবারই তে তাকে বারণ করছিল ততবারই তার এই সমস্ত কাজের পরিমাণ সে বাড়িয়ে দিচ্ছিল। তখন তে কিছুক্ষণ চুপ করে থেকে জঙ্কুককে বলে, জান প্লিজ আমাকে একটু সময় দাও, আমি এখনই এই সমস্ত কিছুর জন্যই প্রস্তুত না। কথাটি বলতে দেরি জঙ্কুকের মাথা উঠাতে দেরি না, সে সঙ্গে সঙ্গে তের মুখের দিকে তাকিয়ে একটা বিগ স্মাইল দেয়। তারপর তেকে বলে, ও জান পাখি, আমি তো তোমার মুখ থেকে এই কথাটাই শুনতে চাচ্ছিলাম। আমি তো তোমাকে বলেছি আমাকে এখন থেকে আর ভাইয়া বলবে না, আমাকে তুমি জান বলে ডাকবে। সো তুমি এতক্ষণ কেন আমাকে ভাইয়া বলে ডাকছিলে? এই কারণেই তো আমি ইচ্ছা করে আর উঠছিলাম না। ঠিক আছে জান পাখি, তোমার যেহেতু সময়ের প্রয়োজন, আমার কোনো অসুবিধা নাই। আমি এত বছর ওয়েট করেছি, আর মাত্র কিছুদিন আমি ওয়েট করতেই পারবো। কিন্তু হ্যাঁ, 3 দিনের বেশি সময় আমি তোমাকে দেবো না। 3 দিনের বেশি আমার পক্ষে নিজেকে কন্ট্রোল করা অসম্ভব। আর হ্যাঁ, আমি তোমার কথা শুনবো, কিন্তু তার আগে আমি তোমার কাছ থেকে একটা কিছু চাই। আর আমি যেটা চাই সেটা তোমাকে দিতেই হবে। তুমি যদি আমার চাওয়াটা পূর্ণ না করো, তাহলে আমি কিভাবে তোমার চাওয়া পূর্ণ করবো জান পাখি? তুমি কি তোমার জানের এই একটা চাওয়া পূর্ণ করবে না জান পাখি? আচ্ছা ঠিক আছে, কি করতে হবে সেটা আগে বলবেন তো। তেমন কিছুই করতে হবে না জান পাখি, তুমি শুধু আমার এই ঘাড়ে যে তিলটা আছে না, এইখানে জোরে একটা বাইট করো। আমি দেখতে চাই লাভ বাইট দিলে আমাকে কতটা হ্যান্ডসাম লাগে। এটা আমি কি করে করব? ও হ্যাঁ, তাই তো। তুমি কিভাবে জানবে? তোমাকে তো কখনো কেউ করে নাই, তাই তুমি জানো না। নো প্রবলেম, আমি তোমাকে দিচ্ছি, তারপরে তুমি আমাকে দিবে, ঠিক আছে? কথাটি বলে জঙ্কুক তের গলা একটা লাভ বাইট মেরে দেয়, যেটা রং একেবারে বেগুনি রঙের হয়ে যায়। তখন জঙ্কুক তেকে বলে, নাও ইউর টার্ন জান পাখি, আমি তো তোমাকে শিখিয়ে দিয়েছি কিভাবে দিতে হয়। এখন তুমি আমাকে আমারটা দিয়ে দাও, তাহলে আমি তোমার উপর থেকে উঠে পড়বো। তে আর কি করবে, সে একটা ঘন নিঃশ্বাস নিয়ে আস্তে আস্তে করে জঙ্কুকের কাছে যায় এবং পিছন দিক দিয়ে হাত দিয়ে জঙ্কুকের ঘাড় শক্ত করে জড়িয়ে ধরে জঙ্কুকের ঘাড়ে যে তিলটা আছে ওই তিলের উপরে একটা লাভ বাইট দিয়ে দেয়, যেটা রঙও বেগুনি রঙেরই হয়। জঙ্কুক সঙ্গে সঙ্গে খুশি হয়ে পিছন থেকে উঠে এক লাফ দিয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে তার গলা লাভ বাইটটা দেখতে শুরু করে। জঙ্কুক অনেক খুশি হয়েছিল, জীবনে প্রথম কেউ তাকে লাভ বাইট দিয়েছে, তাও আবার তার নিজের জান পাখি, তার নিজের প্রাণ।
সে অনেক খুশি। সে খুশি মনে তের দিকে তাকিয়ে বলে, তে তাড়াতাড়ি করে ওঠো আর ফ্রেশ হয়ে নাও, আমরা একসাথে ব্রেকফাস্ট করব। কিন্তু তে যখনই বিছানা থেকে নামতে যাবে তখনই তে লক্ষ্য করে তার পায়ে তো ব্যথা, সে কীভাবে নামবে বিছানা থেকে। তখন তে জঙ্কুকের মুখের দিকে তাকাতে জঙ্কুক বুঝতে পারে তে পায়ে ব্যথাতে বিছানা থেকে নামতে পারবে না। তখন জঙ্কুক আসে এবং তে সামনে বসে তে হাত দুটো ধরে তে চোখে চোখ রেখে তেকে বলে, আই এম সরি জান পাখি, আমি আর কখনোই তোমার শরীরে আঘাত করব না, তোমাকে কষ্ট দেব না। কিন্তু তুমি একটা কথা মনে রাখবে সবসময়, আমি তোমাকে অনেক ভালোবাসি আর সারা জীবন বাসবো। আমার মন দিয়ে, আমার প্রাণ দিয়ে, আমার আত্মা দিয়ে আর আমার শরীর দিয়ে, আমার সর্বস্ব দিয়ে আমি তোমাকে ভালোবাসি আর ভালোবেসে যাবো সারা জীবন। তুমি শুধু আমার ভালোবাসাটাকে আন্ডার এস্টিমেট করো না, তুমি শুধু আমার ভালোবাসাটাকে একটু রেসপন্স করো, তুমি শুধু আমাকে একটু ভালোবাসতে দিও। আর তুমি আমাকে রেখে কোথাও পালানোর চেষ্টা করো না জান পাখি। এবার যদি তুমি আমাকে রেখে কোথাও পালানোর চেষ্টা করো কিংবা পালিয়ে যাও তাহলে নির্ঘাত আমি মরেই যাব। জঙ্কুক ভাইয়া, বিশ্বাস করেন আমি আর আপনাকে রেখে কোথাও পালাবো না। প্লিজ দয়া করে আমার পায়ের বাঁধনটা খুলে দেন। জান পাখি, তুমি আমাকে আবারও ভাইয়া বলে ডাকছো? প্লিজ জান, আমার পায়ের বাঁধনটা খুলে দাও, আমি ওয়াশরুমে যাব। তের মুখে জান কথাটি শুনে জঙ্কুক অনেক খুশি হয়ে যায় এবং সঙ্গে সঙ্গেই তেকে কোলে করে ওয়াশরুমে নিয়ে দিয়ে আসে। তারপরে তে যখন ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতে লাগে তখন জঙ্কুক আবারও তেকে কোলে করে ডাইনিং টেবিলের চেয়ারে নিয়ে বসায় এবং জঙ্কুক নিজের হাতে তেকে খাবার খাইয়ে দেয় এবং নিজেও খায় আর তের সাথে অনেক গল্প করে। অন্যদিকে আরএম আর জিন আর আরএমের মার কানে খবর পৌঁছে গেছে যে জঙ্কুক তেকে খুঁজে পেয়েছে এবং বিয়ে করে নিয়েছে। তখন জিন আরএমকে বলে, আরএম, যা হওয়ার হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, 3টা বছর কি তোমার কাছে কম মনে হচ্ছে? এবার তো আমার ছেলেটাকে বাড়ি ফিরতে বলো, এখন তো ও তেকেও খুঁজে পেয়ে গেছে আর এখন ওদের বিয়ে হয়ে গেছে। আমি চাই আমার ছেলে আর ছেলের বউ আমার বাড়িতে ফিরে আসুক। তাছাড়া মার শরীরটাও তো ভালো না, তেকে পেলে মা আগে থেকে অনেক সুস্থ হয়ে যাবে। তুমি কেন বোঝার চেষ্টা করছো না? অসম্ভব জিন, এখনো এটার সময় হয় নাই। কেন কেন হয় না আরএম? এখন তো সব ঠিক হয়ে গেছে, এখন ওরা বিয়ে করে নিয়েছে, এখন তোমার আপত্তিটা কোথায়? জিন, শুধু বিয়ে করে নিয়েছে বললেই তো হলো না। আমি চাই জঙ্কুক যেভাবে তেকে ভালোবাসে তেও সেভাবে জঙ্কুককে ভালোবাসুক এবং ভালোবেসেই জঙ্কুকের হাত ধরে এই বাড়িতে প্রবেশ করুক। আমি চাই না তোমার ছেলের টর্চারে ভয় পেয়ে তে তার সাথে বাধ্য হয়ে থাকুক এবং বাধ্য হয়ে এখানে আসুক আর তারপর নতুন কোনো ঝামেলা হলে তে আবার পালিয়ে যাক। আমি চাই তে নিজের মন থেকে জঙ্কুককে ভালোবেসে গ্রহণ করুক আর সেই জন্য ওদের একা থাকাই দরকার, এখানে আসার কোনো প্রয়োজন নেই। তে আর জঙ্কুক দুপুরে লাঞ্চ শেষ করে জঙ্কুক তেকে নিয়ে লিভিং রুমের সোফাতে বসে টিভি দেখছিল। তে সোফাতে বসে আছে আর তের পা দুটো জঙ্কুক নিজের কোলে নিয়ে বসে আছে। তে বারবার বারণ করার পরেও জঙ্কুক তার কোনো কথাই শুনে না। তে জঙ্কুকের পা দুটো তার কোলে নিয়ে মেডিসিন লাগিয়ে দিচ্ছে এবং আলতো করে ছুঁয়ে দিচ্ছে পা দুটো। তের পায়ের দিকে তাকিয়ে জঙ্কুক মনে মনে ভাবছে, আমি কতটা খারাপ হলে একটা মানুষ তার ভালোবাসার মানুষকে এতটা কষ্ট দিতে পারে। আমার জন্য তে উঠে দাঁড়াতে পারছে না, হাঁটতে পারছে না। আমি কি সারা জীবন ভালোবেসে তেকে রাখতে পারবো নিজের কাছে, নাকি আমার এই সমস্ত অত্যাচারে তে আমাকে রেখে চলে যাবে? না না না, আমি কোথাও যেতে দেবো না আমার জান পাখিকে। অনেক সাধনার পর, অনেক কষ্টের পর আমি আমার জান পাখিকে পেয়েছি। ওকে আমি 1 সেকেন্ডের জন্য আমার চোখের আড়াল হতে দেবো না। জঙ্কুক অন্যমনস্ক হয়ে তের পায়ের দিকে তাকিয়ে এই কথাগুলো ভাবছিল। হঠাৎ করে তে লক্ষ্য করে জঙ্কুক অন্যমনস্ক হয়ে আছে। তখন তে জঙ্কুকের মুখের দিকে তাকিয়েছিল। তে ঠিক বুঝতে পারছিল তার পা ব্যথা দেখে জঙ্কুক অনেকটা কষ্ট পাচ্ছে। তখন তে মনে মনে বলে, জঙ্কুক ভাইয়া, আপনি আসলেই একটা সাইকো। প্রথমে ব্যথা দিয়েছেন আর এখন নিজেই ব্যথা দিয়ে তাকিয়ে নিজেকে গালি দিচ্ছেন, অনুতপ্ত হচ্ছেন। কেন করেন এরকম জঙ্কুক ভাইয়া? আপনি সব দিক দিয়ে পারফেক্ট, যে কোনো মেয়ে আপনাকে ভালোবাসতো। আমি এত 1000বার আপনাকে দেখে ক্রাশ খেয়েছি, তাহলে কেন একটা বার ভালোবাসার কথাটা বলেন নাই? যদি তখন ভালোবাসাটা প্রকাশ করতেন তাহলে এতগুলো দিন নষ্ট হতো না, আমি আপনাকে রেখে কোথাও পালাতাম না। কিন্তু এখন দেখেন, আপনার জন্যই আজ আমাদের এই অবস্থা। এবার আমি ডিসিশন নিয়ে নিয়েছি জঙ্কুক ভাইয়া, আমি আপনাকে রেখে কোথাও যাব না। আমি আপনার মাথায় সবগুলো তার আবারও জয়েন্টে লাগিয়ে দেবো। আপনার ছিঁড়া তারগুলোকে আমি আবারও জোড়া লাগিয়ে দেবো জঙ্কুক ভাইয়া। মনে মনে কথাটি বলেই জঙ্কুকের মুখের দিকে তাকিয়ে একটা স্মাইল দেয় আর সঙ্গে সঙ্গে তার পা দুটো জঙ্কুকের কোল থেকে সরিয়ে সে নিজের মাথাটা জঙ্কুকের কোলে রাখে এবং জঙ্কুকের মুখের দিকে তাকিয়ে বলে, কি হয়েছে? পা ধরে বসে থাকার কোনো প্রয়োজন নাই। আমার মাথা খুব ব্যথা করছে, আমার মাথাটা একটু টিপে দিলে ভালো লাগতো। জঙ্কুক যেন আকাশ থেকে পড়ল। সে কখনোই তার জান পাখির কাছ থেকে এই কথা আশাই করে নাই। সে ভাবতেই পারে নাই তে কখনো তাকে নিজে থেকে এভাবে আধুনিক গলায় এই কথাটা বলবে। জঙ্কুক তো ভীষণ খুশি হয়ে যায় এবং সঙ্গে সঙ্গেই তের মাথায় একটা কিস করে। তারপর তার হাত দিয়ে তের মাথার চুল নাড়াচাড়া করতে থাকে এবং তের মাথা টিপতে থাকে। তখন তে চোখ বন্ধ করে মনে মনে বলে, আমি কতটা বোকা ছিলাম জঙ্কুক ভাইয়া। আপনি অল্পতেই খুশি হয়ে যান, কিন্তু আমি এটা বুঝতেই পারি নাই। এটা বুঝতে আমার 3 বছর লেগে গেছে। আমি এই 3 বছর কোথাও গিয়ে আপনাকে রেখে শান্তি পাই নাই। আমার কেন জানি খালি খালি মনে হচ্ছিল। আমার কেন জানি আপনার ওই সমস্ত টর্চার, ওই সমস্ত রাগ, ওই সমস্ত কথার অভ্যাস হয়ে গিয়েছিল। আমি আপনাকে অনেক মিস করেছি জঙ্কুক ভাইয়া। আপনি হয়তো ভাবছেন আপনি আমাকে আপনার খাঁচায় বন্দি করে রেখেছেন, আপনি আমাকে ধরে এনেছেন। না, আমি নিজে থেকে আপনার কাছে এসেছি। আমি নিজে থেকেই আপনার খাঁচায় বন্দি হতে চাই। আমি আপনাকে
কোথাও রেখে যাব না। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। তে চোখ মেলে জঙ্কুকের মুখের দিকে তাকিয়ে দেখে জঙ্কুক এক পলকে তার দিকেই তাকিয়ে আছে। তখন তে জঙ্কুকের মুখের দিকে তাকিয়ে একটা সফট স্মাইল করে, তারপরে জঙ্কুককে বলে, আমি শপিং করতে চাই, আমার কাছে কোনো কাপড় চোপড় নাই, আমি শপিংয়ে যাব। ঠিক আছে জান পাখি, কিন্তু তুমি শপিংয়ে গিয়ে হাঁটবে কীভাবে? তোমার তো পায়ে ব্যথা। তার থেকে ভালো হয় আমি তোমাকে মোবাইল দিচ্ছি, তুমি অনলাইন থেকে তোমার পছন্দ মতো সব কিছু অর্ডার করে নাও। কেন কেন হাঁটতে হবে আমাকে? আমি কেন হাঁটবো? আপনার মতো এইরকম একটা বডি বিল্ডিং হলো হাজবেন্ড থাকতে শপিং মলে যে আমাকে যদি হাঁটতেই হয়, তাহলে আপনার এই বিল্ডিং কি কাজে লাগবে? তে পাখি, তুমি এই সব কথা কি বলছো আমাকে? বডি বিল্ডিং? বডি বিল্ডিং মানে কি? কেন বুঝতে পারছেন না? এই যে আপনার এত সুন্দর বডি, এত সুন্দর সিক্স প্যাক, এগুলো কিসের জন্য? ছবি তুলে তুলে ফেসবুকে আপলোড করার জন্য? জানি হাজার হাজার মেয়েরা কমেন্টস করে, হাজার হাজার মেয়েরা যেন আপনার উপরে ক্রাশ খায়, এই কারণে আপনি এই সমস্ত বডি বানিয়েছেন, তাই না? তো কি হয়েছে তে পাখি? মেয়েরা যেরকম আমাকে দেখে ক্রাশ খাইছিল, সেরকম তুমিও তো তাদেরকে কমেন্টস অপশনে গিয়ে বড় বড় বাস দিয়ে দিয়েছো। সেটা নিয়ে আবার আমাকে কথা শোনানোর কি আছে? আর হ্যাঁ, কোনো সমস্যা নেই, তোমার হাজবেন্ডের বডি আছে, বিল্ডিংও শক্ত আছে, তোমার মতো ওয়াইফকে সারাদিন কুলে করে শপিং মলে ঘোরার মতো শক্তিও আছে। আপনি আপনি কিভাবে বুঝলেন যে ওই সমস্ত মেসেজ আমি করেছিলাম? কেন বুঝতে পারবো না জান পাখি? এই 3 বছরে তুমি আমার ফেসবুক আইডিতে 3000 বারের বেশি প্রবেশ করেছো, আর এই কাজই করেছো। তুমি কি ভেবেছো আমি কিছুই জানতে পারবো না? যতই ফেক আইডি বানাও না কেন, যতই পালানোর চেষ্টা করো কিংবা পালিয়ে থাকো না কেন, আমি তোমাকে ঠিকই খুঁজে বের করবো। তে চুপ করে জঙ্কুকের মুখের দিকে তাকিয়েছিল। আসলে জঙ্কুক যে কথাগুলো বলছিল সত্যি কথাই বলছিল। তেই ছিল সেই ব্যক্তি যে ফেক আইডি দিয়ে জঙ্কুকের প্রোফাইলে ঢুকতো আর মেয়েদেরকে উল্টাপাল্টা কথা লিখে আসতো। জানো জান পাখি, শুধুমাত্র তোমার জন্যই আমি আমার ফেসবুক প্রোফাইলটা এখন পর্যন্ত লক করি নাই। আমি জানতাম তুমি আমার প্রোফাইলে ঢুকবা, আমি চাইতাম তুমি আমার প্রোফাইলে ঢুকো, আমাকে দেখো, আর আমার প্রতি তোমার মনে একটু হলেও যেন ভালোবাসার জন্ম নেয়। জান পাখি, সত্যি একটা কথা বলো তো, তোমার মনে কি আমার প্রতি কোনো ভালোবাসা নেই? তে তখনও জঙ্কুকের কোলে মাথা রেখেই শুয়েছিল। জঙ্কুকের মুখের দিকে পলকহীনভাবে তাকিয়েছিল তে। তখন তে তার 2 হাত দিয়ে জঙ্কুকের ঘাড় জড়িয়ে ধরে এবং জঙ্কুকে টেনে নিচের দিকে নামিয়ে তার মুখের কাছে মুখ এনে জঙ্কুকের নাকের সাথে নাক টাচ করে বলে, আমিও এটাই জানার চেষ্টা করছি যে আমার মনে তোমার প্রতি কতটুকু ভালোবাসা আছে জান। তের মুখে এই কথাটা শুনে জঙ্কুক অনেক খুশি হয়ে যায়। তখন তে জঙ্কুকের ঠোঁটে একটা কিস করে দেয়। তে জঙ্কুকের ঠোঁটে একটা সফট কিস করে ঠোঁট ছেড়ে দেয় এবং জঙ্কুকে বলে, জান, এখন কি আমরা শপিং মলে যেতে পারি শপিং করার জন্য, না এখানেই বসে বসে বকবক করবো, কোনটা? তখন জঙ্কুক একটা স্মাইল দেয় তের মুখের দিকে তাকিয়ে, আর সঙ্গে সঙ্গে তেকে জড়িয়ে ধরে তেকে বলে, আই লাভ ইউ তে, আই লাভ ইউ সো মাচ। হয়েছে তো। কি কি হয়েছে? আমাকে আই লাভ ইউ রিপ্লাই দিবে না? দেবো তো, সময় হলে সব কিছু দিয়ে দেবো। কিছুই আর নিজের কাছে রাখবো না, আর কিছুই চেয়ে নিতে হবে না। এখন কি শপিংয়ে যেতে পারি? অবশ্যই পারি চান, অবশ্যই। আমার একটা মাত্র বউ, তাও শপিং করতে চেয়েছে, সেটা আবার আমি নিয়ে যাব না, এটা কখনো হয়? কথাটি বলে জঙ্কুক থেকে কোলে করে রুমে নিয়ে যায় এবং দুজন রেডি হয়ে শপিং মলের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। তারপর জঙ্কুক থেকে কোলে করে গাড়িতে বসিয়ে দিয়ে সিট বেল্ট সুন্দর করে বেঁধে দিয়ে সে নিজে ড্রাইভ করে শপিং মলে যায় তেকে নিয়ে। তারপর শপিং মলের সামনে গিয়ে গাড়ি দাঁড় করিয়ে তেকে আবার কোলে করেই শপিং মলের মধ্যে প্রবেশ করে সে। জঙ্কুকের তো একটু খারাপ লাগছিল না, কারণ তের ওয়েট তার কাছে বড় কিছুই না। সে তেকে কোলে নিয়ে মনে সুখে শপিং মলের মধ্যে হাঁটছিল। কিন্তু শপিং মলের মধ্যে যে অন্য অন্য মানুষগুলো ছিল, তারা সবাই জঙ্কুক আর তের দিকে অদ্ভুত চোখে তাকিয়ে দেখছিল। অনেকেই অনেক কথাই বলছিল, কিন্তু জঙ্কুকের এই সমস্ত কিছু কানে আসছিল না। আর কেনই আসবে? সে তো প্রকৃতপক্ষে তার আত্মা দিয়ে তেকে ভালোবাসে। আর যখন কেউ কাউকে সত্যিকারই ভালোবাসে এবং তাকে নিয়ে খুব সিরিয়াস হয়, তখন যে কোনো জায়গায় তাকে ভালোবাসা যায়। যারা মন থেকে ভালোবাসে না, তারা ব্যাপারটা লুকাতে চায়, কিন্তু যারা প্রকৃতপক্ষে ভালোবাসে, তারা প্রকাশ করতে তাদের কোনো অসুবিধাই হয় না। তো জঙ্কুকেরও কোনো অসুবিধাই হচ্ছিল না। কিন্তু তে লক্ষ্য করছিল শপিং মলের মধ্যে অনেকগুলো মেয়ে জঙ্কুকের দিকে তাকিয়েছিল। মেয়েগুলোর মুখভঙ্গিতে বোঝা যাচ্ছিল তারা খুব খারাপ ইন্টেনশনেই জঙ্কুকের দিকে তাকিয়ে আছে। তখন এই জিনিসটা তের খুব খারাপ লাগছিল। তার একটু জেলাসি ফিল হচ্ছিল, কারণ সে চাচ্ছিল না তার হাজবেন্ডের দিকে মেয়েরা এভাবে তাকাক। ঠিক ওই সময় একটা মেয়ে তাদের সামনে এসে দাঁড়ায় আর জঙ্কুককে উদ্দেশ্য করে বলে, এক্সকিউজ মি, আপনি ওনাকে কোলে কেন নিয়েছেন? উনি কি আপনার ছোট বোন হয়? আর ব্যথা পেয়েছে? যাই হোক, আপনি কিন্তু দেখতে অনেক হ্যান্ডসাম আর অনেক হট। আমার আপনাকে খুব ভালো লেগেছে। আপনার ফোন নাম্বারটা দেওয়া যাবে? আচ্ছা ঠিক আছে, ফোন নাম্বার না দেন, নামটা বলেন, ফেসবুক আইডিতে নক করবো। কথাটি বলে মেয়েটা জঙ্কুকের মুখের দিকে তাকিয়ে একটা চোখ মারে। সঙ্গে সঙ্গেই তের মেজাজটা খুব খারাপ হয়ে যায়। তখন তে কিছু বলতে যাবে, তার আগেই জঙ্কুক মেয়েটাকে বলে, সরি মিস, শি ইজ মাই ওয়াইফ। আমি অলরেডি বিবাহিত, আপনার জন্য আমার কাছে কোনো রকম কোনো চান্স নেই, সো লিভ। মেয়েটি জঙ্কুকের কথা শুনে মন খারাপ করে তের দিকে তাকিয়ে একটা মুখ ভেঙচি মারে আর ওখান থেকে চলে যায়। তখন তে তার 2 হাত দিয়ে জঙ্কুকের গলাটা আরও শক্ত করে ধরে রাখে। জঙ্কুক তখন একটু হাসে আর তেকে জিজ্ঞাসা করে,
জান পাখি, শপিং মলে তো চলে এসেছি, কিন্তু তুমি কিনবেটা কি? তুমি যা কিনবে সেটা বলো, আমি তোমাকে ওই দোকানেই নিয়ে যাব। তখন তে জঙ্গকের কথা পুরোপুরি ইগনোর করে ওই মেয়েটা কোথায় যাচ্ছিল সেই দিকেই তাকিয়েছিল। মেয়েটা গিয়ে আরও 4-5টা মেয়ের সাথে জয়েন্ট হয়, আর তারা জঙ্গকের দিকে তাকিয়েই আলোচনা করছিল, কথা বলছিল, গসিপ করছিল। তে ওই দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকেই জঙ্গকের মুখের দিকে তাকায়, তারপর মেয়েগুলার দিকে আবার তাকায়। মেয়েগুলা তে মুখের দিকে তাকিয়ে যেন কি বলছিল। তখন তে ইচ্ছা করেই জঙ্গকের ঘাড় শক্ত করে জড়িয়ে ধরে এবং জঙ্গকের গলার তিলটাতে, যেখানে সে সকালবেলা বাইট করেছিল, সেখানে আবারও তার ঠোঁট বসিয়ে দেয় এবং জোরে একটা বাইট দিয়ে দেয়। জঙ্গক তো তের এইরকম কাজ দেখে পুরোপুরি হতবাক হয়ে যায়। শপিং মলে এত মানুষের সামনে তে এইরকম করছিল। তে পুরো 5 মিনিট জঙ্গকের গলায় বাইট করে, কিস করে, তারপরে গলা ছেড়ে দেয়। জঙ্গকের গলায় তো বেগুনি রঙের 2-4টা দাগ তে বসিয়ে দিয়েছে। তারপরে সে মেয়েগুলোর দিকে তাকায়। মেয়েগুলো আশ্চর্য হয়ে জঙ্গকের মুখের দিকে তাকিয়ে দেখছিল আর তের মুখের দিকে তাকিয়ে দেখছিল। তখন তে মেয়েগুলোর দিকে তাকিয়ে একটা চোখ মারে। তখন তেকে বলে, জান পাখি, তুমি এটা কি করছো? তুমি পাবলিক প্লেসে আমার সাথে এরকম করছো কেন? মানুষ তাকিয়ে দেখছে, ওরা কি ভাববে? তো আমার জামাই আমার ইচ্ছা, পাবলিক প্লেস হোক আর প্রাইভেট প্লেস হোক, জামাইটা আমার যেখানে ইচ্ছা যা ইচ্ছা তাই করবো, কোনো সমস্যা? তে, তুমি ঠিক আছো তো? ঠিক আছে, আমার কি হবে? আমার কিছু হয় নাই। আপনি যেন কি বলছিলেন শপিংয়ের কথা? হ্যাঁ, আমি বলছিলাম শপিং মলে তো চলে এসেছি, কিন্তু তুমি কিনবেটা কি? সেই সব কিছু যেগুলো একটা বর তার বউয়ের জন্য কিনে, আপনি আমার জন্য সমস্ত কিছু কিনবেন এখন। ও, আমার জান পাখিটার বুঝি বউ সাজতে ইচ্ছে করছে খুব? ও, বউ তো হয়ে গেছি, এখন সাজলে কি সমস্যা? তাছাড়া এটার একটা বিশেষ দরকার আছে, আপনি এখন বুঝবেন না। আপনি নিজে থেকে আপনার ওয়াইফের জন্য পছন্দ করে সব কিছু কিনবেন, যেটা একটা হাজব্যান্ড তার ওয়াইফের জন্য কিনে। তার সঙ্গে সঙ্গে আপনিও বর সাজার জন্য যা যা প্রয়োজন সব কিনবেন, আর তাড়াতাড়ি কিনুন। আমি এই শপিং মলে 1 সেকেন্ডও থাকতে চাই না। এখানে আশেপাশে মানুষ দেখে আমি বিরক্ত হচ্ছি। তের মুখের দিকে তাকিয়ে জঙ্গক স্পষ্ট বুঝতে পারছিল মেয়েটার এই কথা বলাতে আর মেয়েগুলোর ওই কাণ্ড দেখে তে জেলাসি ফিল করছে এবং যত তাড়াতাড়ি সম্ভব জঙ্গককে নিয়ে এসে শপিং মল ত্যাগ করতে চাচ্ছে। তখন জঙ্গক মনে মনে একটু খুশি হয় আর সঙ্গে সঙ্গে তেকে নিয়ে একটা বিশাল দোকানে চলে যায়, যেখানে একসাথে বিয়ের সমস্ত জিনিসপত্র ছিল। জঙ্গক তেকে কোল থেকে নামিয়ে একটা সোফায় বসিয়ে দেয়। তারপরে জঙ্গক তের জন্য আর নিজের জন্য বর আর কনে সাজার প্রয়োজনীয় সমস্ত কিছু কিনে নেয়। তারপরে গার্ডসকে বলে এগুলো গাড়িতে রেখে দিতে। গার্ডস সমস্ত জিনিসপত্র গাড়িতে নিয়ে রেখে দেয় আর জঙ্গক আবারও তেকে কোলে নেয়। জঙ্গক তেকে বলে, আমার জান পাখিটা মনে হয় খুব হাংরি, অনেক খিদে পেয়েছে তাই না? চলো জান পাখি, আমরা এখন রেস্টুরেন্টে যাব, তোমাকে নিয়ে আগে খাবার খাবো, তারপরে বাসায় যাব। তে একটা বিগ স্মাইল দিয়ে জঙ্গকের মুখের দিকে তাকিয়ে বলে, সত্যি আমার অনেক খিদা পেয়েছে। আপনি কি করে বুঝলেন? তুমিই তো বললা তোমার অনেক খিদা পেয়েছে, আমার বোঝার কি আছে? এই, মিথ্যে কথা বলার জায়গা পাচ্ছেন না? আমি কখন আপনাকে বলেছি আমার খিদা পেয়েছে? এই দেখো, তুমি মিথ্যা কথা বলছো, আমি কেন বলবো? আমাকে তো তুমিই বললা যে তোমার অনেক ক্ষুধা পেয়েছে। দেখেন, আমি বুঝতে পারছি না আপনি মিথ্যা কথা কেন বলছেন। আমি কখন বলেছি আমার খিদা লেগেছে? জান পাখি, মাথা ঠান্ডা করো। তুমি মুখ দিয়ে বলো নাই, কিন্তু তোমার ভিতরের ইমেজ তো বলেছে যে তোমার অনেক ক্ষুধা পাচ্ছে, কি বলে নাই? তখন তে একেবারে চুপ করে জঙ্গকের মুখের দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলতে লাগে, সত্যিই তো, আমি তো মনে মনে বলেছি যে আমার অনেক ক্ষুধা পেয়েছে। ও কিভাবে বুঝলো এই কথাটা? কি হয়েছে জান পাখি? আমার মুখের দিকে তাকিয়ে ভাবছো তো আমি কিভাবে বুঝতে পারলাম? শোনো, আমি হচ্ছি তোমার স্বামী, তুমি হচ্ছ আমার অর্ধাঙ্গিনী। এই যে তুমি আমার কোলে বসে বসে শান্তিতে নিঃশ্বাস ছাড়ছো, তোমার প্রত্যেকটা নিঃশ্বাসেই তোমার ভেতরে সমস্ত কথাগুলো আমার কানে চলে আসছে। তাছাড়া তোমার চোখের ভাষা, তোমার ঠোঁটের ভাষা, তোমার নিঃশ্বাসের ভাষা সমস্তটাই আমি বুঝতে পারি। আর এতটুকু যদি আমি নাই বুঝতে পারি, তাহলে আমি তোমাকে কেমন ভালোবাসলাম? আমি তোমাকে অনেক ভালোবাসি দেখি তো আমি এগুলো শুনতে পারি। আর হ্যাঁ, যখন তুমি আমাকে অনেক ভালোবাসবে, আমার মতো করে ভালোবাসবে, সেদিন তুমিও আমার নিঃশ্বাসের ভাষা শুনতে পাবে, আমার চোখের ভাষা বুঝতে পারবে। অনেক কথা হয়ে গেছে, তোমার এত প্রেশার দিতে হবে না তোমার ব্রেনে। তোমার ছোট ব্রেনে এখনই এই সমস্ত কথা ঢুকবে না। চলো, তোমাকে আমি খাবার খাওয়াই। কথাটি বলেই জঙ্গক থেকে কোলে করে রেস্টুরেন্টের দিকে রওনা হচ্ছিল। তখন তে জঙ্গককে বলে, এতটা ভালোবাসলেন কবে আমাকে? আমাদের মধ্যে তো তেমন ভাবে কোনো কথাই হতো না, যা হতো সমস্তটাই ঝগড়া। তের মুখে কথাটা শোনার সঙ্গে সঙ্গে জঙ্গকের পাটা থেমে যায়। জঙ্গক তখন তের মুখের দিকে তাকিয়ে একটা নিঃশ্বাস ছাড়ে। তারপরে তেকে বলে, ভালোবাসতাম দেখেই ওই আচরণটা করতাম, ভালোবাসতাম দেখেই ঝগড়া হতো, ভালোবাসতাম দেখেই তোমাকে টর্চার করতাম। আমার নেওয়া প্রত্যেকটা পদক্ষেপই ভালোবেসেই নিয়েছি। জঙ্গকের কথাটি শুনে তে জঙ্গকের মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখন জঙ্গক আবারও তেকে নিয়ে হেঁটে রেস্টুরেন্টের মধ্যে চলে যায়। তারপরে তেকে আস্তে করে একটা চেয়ারে বসিয়ে দিয়ে নিজেও পাশের চেয়ারে বসে পড়ে। তারপরে দুজন খাবার অর্ডার করে, খাবারও চলে আসে। তারা দুজনই খাচ্ছিল, কেউই কথা বলছিল না, চুপচাপ খাচ্ছিল। হঠাৎ করে তে লক্ষ্য করে পাশের টেবিলে একটা কাপলস বসে আছে এবং তারা খুব রোমান্টিক ভাবে খাবার খাচ্ছিল। তে এক পলকে ওই দিকে একটু তাকায়, তারপরে তার চোখ সরিয়ে নেয়। তারপর তে খেতে খেতে আবারও তাকিয়ে দেখে ছেলেটা মেয়েটিকে খুব আদর করে খাবার খাইয়ে দিচ্ছিল। তে খাবারে মনোযোগ দেয়। তারপরে তে খেতে খেতে আবারও একটু তাকিয়ে দেখে যখন ছেলেটি মেয়েটির মুখে খাবার তুলে দিচ্ছিল, তখন মেয়েটি তের মুখের দিকে তাকিয়ে
তেকে তাচ্ছিল্য করে আবার হাসছিল। তখন তে বুঝতে পারে মেয়েটি তাকে তাচ্ছিল্য করে হাসছে আর মেয়েটি দেখাতে চাচ্ছে তার বয়ফ্রেন্ড তাকে কতটা কেয়ার করে। তখন তের মেজাজটা খুব খারাপ হয়ে যায়। এমনিতেও তার মনের মধ্যে জঙ্কুকের বলা কথাগুলো ঘুরছিল। জঙ্কুক তাকে এতটা ভালোবাসে সেটা নিয়ে সে খুব আপসেট ছিল। সে কখনোই জঙ্কুকের ভালোবাসাটা বুঝতে পারে নাই। সে চাইলেই বুঝতে পারতো, সে চেষ্টা করলেই বুঝতে পারতো, কিন্তু কখনো চেষ্টাই করে নাই। এটা নিয়ে তের মনে আগে থেকে গিল্ট চলছিল, গিল্টি ফিল হচ্ছিল তার খুব। সে খাবারে মনোযোগ দিতে পারছিল না। তার মধ্যে আবার এই মেয়েটা সামনে বসে তাকে তাচ্ছিল্য করছিল। তার তো খুব মেজাজ খারাপ হয়ে যায়। তখন সেই মেয়েটির মুখের দিকে তাকিয়ে একটা চোখ মারে। তখন মেয়েটি তের মুখের দিকে তাকিয়েছিল। মেয়েটিকে ইশারা করে ওর দিকে তাকিয়ে দেখতে। তখন মেয়েটিও ওকেই দেখছিল। তারপর তে জঙ্কুকের দিকে ঘুরে বসে এবং জঙ্কুককে বলে, জান, ও জান, তাকাও না একটু আমার দিকে। কখন থেকে শুধু খেয়ে যাচ্ছ, দেখতে পাচ্ছ না আমি যে খেতে পাচ্ছি না? তের কথা শুনে জঙ্কুকের খাবার যেন গলাতেই আটকে গেছে। সে অদ্ভুতভাবে তের মুখের দিকে তাকিয়ে রয়েছে। তখন তে আবারও বলে, জান দেখো না, আমি এই চেয়ারে বসতে পাচ্ছি না, আমি ব্যথা পাচ্ছি খুব, চেয়ারটা ভালো না। তখন জঙ্কুক গলার খাবারটা গিলে তেকে বলে, জান পাখি, চেয়ার তো ঠিকই আছে। আচ্ছা ঠিক আছে, তোমার যখন সমস্যা হচ্ছে তুমি আমার চেয়ারে এসে বসো, আমি তোমার পাশে চলে যাই। তখন তে জঙ্কুককে আবারও বলে, আমি চেয়ারে বসবো না জান। জান পাখি, না বসে তুমি কিভাবে খাবার খাবে? আমাকে তোমার কোলে নাও, আমি তোমার কোলে বসে এক প্লেটে দুজন খাবার খাবো। কিউটভাবে কথাটি বলে জঙ্কুকের মুখের দিকে তাকিয়ে তে তার ঠোঁটটা পাউট করে দেয়। জঙ্কুক তো তের কথাটা শুনে এতটাই খুশি হয়ে গিয়েছিল যেন ওর আজ ঈদ লেগে গেছে। জঙ্কুক সব সময় তের কাছ থেকে এইরকম লুতুপুতু ভালোবাসায় আশা করত। আজ সে সারাদিন ধরে তের কাছ থেকে লুতুপুতু ভালোবাসায় পাচ্ছে। এটা সে সহজে হজম করতে পারছে না। কিন্তু জঙ্কুকও তো কম যায় না, সেও তো একটু রোম্যান্স করবে, তাই না? সে তখন তেকে বলে, জান পাখি, আমার কোনো অসুবিধা নাই। তুমি চাইলে আমি তোমার জন্য চেয়ার হব, তুমি আমার কোলে বসে থাকবে। তুমি চাইলে আমি তোমার জন্য বিছানা হয়ে যাব, তুমি আমার বুকে শুয়ে ঘুমাবে। তুমি চাইলেই আমি তোমার পা হয়ে যাব, তোমাকে কোলে নিয়ে সারা দেশ ঘুরবো। কিন্তু জান পাখি, আমি তো তোমার এতটা কাছে গেলে আমার ভিতরে অন্যরকম ফিলিংস হয়। আমি তো নিজেকে কন্ট্রোল করতে পারি না। যদি আমি তখন তোমাকে কিস করে দিই তখন তুমি রাগ করবে না তো? তখন তে মনে মনে বলে, ব্যাস, তাহলে তো আরো ভালো হয়। আমাকে দেখিয়ে বয়ফ্রেন্ডের হাত থেকে খাবার খেয়ে আমার মুখের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি দিচ্ছিস না? এখন দেখ, আমি আমার হাজবেন্ডের কোলে বসে খাবারও খাবো, আর আমি ইচ্ছা করে নড়াচড়া করবো, এমন কিছু করবো যাতে আমার হাজবেন্ড আমাকে কিস করে দেয়। তারপরে দেখি তোর বয়ফ্রেন্ড তোকে কিস করতে পারে না। কি ব্যাপার জান পাখি, তুমি কি ভাবছো এতক্ষণ সময় নিয়ে? না তো, কিছুই তো ভাবছি না। তখন জঙ্কুক আর কোনো কথা না বলে তেকে কোলে নিয়ে নেয় এবং কোলে নিয়ে চেয়ারে বসে পড়ে। জঙ্কুক এক চামচ করে খাবার নিজের মুখে দিচ্ছিল আর এক চামচ করে তের মুখে দিচ্ছিল। এভাবে দুইজন খাবার খাচ্ছিল। তে চুপ করে জঙ্কুকের কোলে বসে বসে আরাম করে খাবার খাচ্ছিল আর মেয়েটির দিকে তাকিয়ে তাকিয়ে একটা স্মাইল দিচ্ছিল, একটা বাঁকা হাসি। সেটা শুধু মেয়ে আর তেই বুঝতে পারছিল তাদের মধ্যে কি কনভারসেশন হচ্ছে, চোখে চোখে আর হাসিতে হাসিতে। তখন মেয়েটি তার বয়ফ্রেন্ডকে জঙ্কুক আর তের দিকে ইশারা করলে বয়ফ্রেন্ডও মেয়েটাকে কোলে তুলে নেয় এবং নিজের হাতে খাবার খাওয়াতে শুরু করে। তখন মেয়েটিও তের মুখের দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দেয়। আর এই পুরো ব্যাপারটাই জঙ্কুক খাবার খাচ্ছিল আর দেখছিল, কারণ আমাদের ইন্টারন্যাশনাল প্লে বয়ের চোখ থেকে কোনো কিছুই এড়াবে না কখনোই। আর সেটা যদি তার তে বেবির বিষয়ে হয় তাহলে তো কিছুতেই সে এই জিনিস ইগনোর করবেই না। তখন জঙ্কুক বুঝতে পেরেছে আসলেই ব্যাপারটা কি। তখন জঙ্কুক তেকে কোলে বসিয়ে খাবার খাওয়াচ্ছিল আর তার সাথে তেকে খুব আদরও দিচ্ছিল। গাইস, আদর বলতে যে কিস কিংবা পেট শেয়ার করা তা না, আদর অনেক রকম হয়ে থাকে। জঙ্কুক তেকে খুব কেয়ার করে খাবার খাওয়াচ্ছিল, তার গাল টাচ করছিল, তার চুল ঠিক করছিল, তার জামা ঠিক করছিল, টিস্যু দিয়ে তার ঠোঁট মুছে দিচ্ছিল, আবার তার সাথে হেসে হেসেও কথা বলছিল। তখন ওখানকার যত কাপলস, যত বৃদ্ধ, বুড়া, ছোট, জোয়ান, তারপরে রেস্টুরেন্টের ওয়েটার, শেফ, ম্যানেজার, এভরিথিং কাজ করে যারা, সবাই ওদের দিকে একটা সফট লুকে তাকিয়েছিল। গাইস, এখন হয়তো তোমরা আমাকে মেসেজ অপশনে মেসেজ করবে, আপু সফট লুক কি? আসলে যখন একটা বাবা তার বেবিকে যত্ন করে খাবার খাইয়ে দেয় এবং তার ভালো মন্দ সমস্ত কিছু লক্ষ্য করে, তার দিকে তাকিয়ে পর্যবেক্ষণ করে, তখন সামনে বসে থাকা মানুষটা যে সম্মানটার সহিত, যেই আবেগটার সহিত তার দিকে তাকিয়ে থাকে, সেটাকেই সফট লুক বলে। কিন্তু জঙ্কুকের তো তে বেবি না, তাই সবাই আরও আশ্চর্য হয়ে তাকিয়েছিল যে একটা হাজব্যান্ড কীভাবে তার ওয়াইফকে এতটা আদর করতে পারে, এতটা ভালোবেসে তাকে আদর করে খাবার খাইয়ে দিতে পারে, কোলে নিয়ে বসে সবাই খাওয়াতে পারে, কিস সবাই করতে পারে। কিন্তু এতটা আদর, এতটা সম্মান সবাই করতে পারে না। এই আদরের মধ্যে অনেক কিছু আছে। এই আদরের মধ্যে রোম্যান্স আছে, আবেগ আছে, ভালোবাসা আছে, যত্ন আছে, পৃথিবীর যত যত ভালো ভালো দিকগুলো আছে সমস্ত দিক এই আদরের মধ্যে আছে। যখন একটা হাজব্যান্ড তার ওয়াইফকে ভালোবেসে তাকে কেয়ার করে খাবার খাইয়ে দেয় কিংবা তার সমস্ত কাজে তাকে কেয়ার করে সাহায্য করে, এর থেকে রোম্যান্টিক সিন পৃথিবীতে আর কিছুই হতে পারে না। একটা কিসের থেকেও এটার রোম্যান্টিকতা বেশি। জঙ্কুকের এতটা কেয়ারনেস, এতটা ভালোবাসা দেখে ওই মেয়েটা সঙ্গে সঙ্গে তার বয়ফ্রেন্ডের কোল থেকে নেমে চেয়ারে বসে পড়ে আর তের দিকে তাকিয়ে একটা বিগ স্মাইল দেয় আর একটা লাইক দেখায়। তখন তেও খুশি হয়ে যায়।
তে এতটা খুশি হয়ে যায় যে সে সঙ্গে সঙ্গে জঙ্কুকের মুখে 4-5টা কিস করে দেয়, একেবারে এলোপাথারি। আশেপাশে মানুষ দেখছে, তাতে তার কিছুই আসে যায় না। সে তার হাজবেন্ডকে খুব আদরের সহিত কিসগুলো করে। আমাদের প্লে বয় অত্যন্ত ইন্টেলিজেন্ট, সে কিভাবে এক ঢিলে 2 পাখি মারলো সবাই বুঝতে পারলাম। সে একে তো ওয়াইফকে অনেক খুশি করে তার কাছ থেকে আদরও নিল, আবার ওয়াইফকে জিতিয়েও দিল। এটাই হলো হাজব্যান্ড পাওয়ার। আসলে সবার হাজব্যান্ড যদি এইরকম হতো তাহলে কত মজা হতো, তাই না? তারপর জঙ্কুক আর তে ওদের বাসায় চলে আসে। পুরোটা রাস্তায় তের মুখে একটা বিগ স্মাইল ছিল। জঙ্কুক শুধু আর চোখে তাকিয়ে দেখছিল। আজ জঙ্কুকের আত্মাটা ঠান্ডা হয়েছে, সে তেকে খুশি করতে পেরেছে। তেকে সে এতটাই আনন্দ দিতে পেরেছে যে তে কারো পরোয়া না করে, আশেপাশের মানুষের পরোয়া না করে খুব ভালোবাসার সহিত রেস্টুরেন্টে বসে জঙ্কুককে এতগুলা কিস করেছে। জঙ্কুক আজ শিওর হয়ে গেছে তের মনেও, তের মধ্যেও তার জন্য অফুরন্ত ভালোবাসা আছে, যেগুলো প্রকাশ করতে কিংবা যেগুলোকে জাগিয়ে তুলতে একটু সময়ের প্রয়োজন। তেকে ওয়াশরুমের ভেতরে ঢুকিয়ে দিয়ে জঙ্কুক ওয়াশরুমের দরজা ধরেই দাঁড়িয়ে আছে। তে ফ্রেশ হয়ে যখন ডোর ওপেন করে, জঙ্কুক সঙ্গে সঙ্গে তেকে কোলে করে বিছানায় নিয়ে আসে এবং বিছানায় বসিয়ে দিয়ে তের ক্ষত স্থান জায়গাগুলো তো মেডিসিন লাগিয়ে দেয়। ক্ষত আগে থেকে অনেকটা শুকিয়ে গেছে। তে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে পারে, কিন্তু জঙ্কুক তাকে হাঁটতে দেয় না, সে তাকে কোলে করেই রাখে। তারপরে জঙ্কুক তেকে বলে, তুমি এখন শুয়ে পড়ো, আমি ফ্রেশ হয়ে আসি। তারপর জঙ্কুক ওয়াশরুমের ভিতরে চলে যায়। জঙ্কুক একটা অনেক লম্বা শাওয়ার নেয়, পুরাই 1 ঘন্টা লাগায়। তারপর 1 ঘন্টা পরে জঙ্কুক ওয়াশরুম থেকে বের হয়ে দেখে ও যেভাবে তেকে বসিয়ে রেখে গিয়েছিল তে এখনও ওভাবেই বসে আছে। তখন জঙ্কুক মাথার চুল মুছতে মুছতে তের কাছে আসে এবং তের সামনে এসে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে জান পাখি? আমার জান পাখি কি কিছু লাগবে? কেন বসে আছো? কেন এখনও শুয়ে পড়োনি তুমি? কিভাবে শুভ? আমার বিছানাটাই তো এখানে নাই, আমি বিছানা ছাড়া কিভাবে ঘুমাবো? কি বলছো এসব তে? তোমার মাথা নষ্ট হয়ে গেছে? তুমি তো বিছানার উপরেই বসে আছো, বিছানা নাই কিভাবে? কেন, তুমি কি ভুলে গেলে রেস্টুরেন্টে তুমি কি বলেছিলে? আমি চাইলে তুমি চেয়ার হবা, আমি চাইলে তুমি বিছানা হবা। তো এখন আমি চাচ্ছি তুমি বিছানা হয়ে যাও, আমি এই বিছানায় ঘুমাবো না। তুমি যেটা বলেছো সেটা করে দেখাও। আরে আমার জান পাখিটা সে কথা ধরে বসে আছে, আমি এখন তার জন্য বিছানা হয়ে যাব? নো প্রবলেম, আমি এখনই তোমার জন্য বিছানা হয়ে যাচ্ছি জান। জঙ্কুক সঙ্গে সঙ্গে নিজের হাতের টাওয়ালটা মেঝেতে ছুঁড়ে ফেলে দেয়। তারপরে বিছানায় উঠে সোজা হয়ে শুয়ে পড়ে। তারপরে তের দিকে তাকিয়ে বলে, আসো আসো জান পাখি, তোমার বিছানা প্রস্তুত, এখন তুমি আরামে ঘুমাতে পারো। তারপর তে যখনই জঙ্কুকের বুকে মাথা রাখতে যাবে, ঠিক তখনই জঙ্কুক তেকে বলে, থামো জান পাখি, 1 মিনিট। কি কি হয়েছে আবার? কি জান পাখি, আমি তো তোমার সাথে এক বেডে শুয়ে নিজেকে কন্ট্রোল করতে পারি না। সেখানে তুমি যখন আমার বুকে শুয়ে ঘুমাবে, তোমার শরীরের সাথে আমার শরীর টাচ করবে, আমি কিভাবে নিজেকে কন্ট্রোল করবো বলো? জান পাখি, 3 দিনের দেওয়া কথাটা কি ঘুরিয়ে নেওয়া যায় না? 3 দিন পরে যেটা হবে সেটা এখন হলে কি সমস্যা? প্লিজ জান, তুমি যদি আমাকে সত্যি সত্যি ভালোবেসে থাকো তাহলে 2টা রাত নিজেকে একটু কন্ট্রোল করো। প্লিজ জান পাখি, তাহলে তুমি এই 2 রাত আমার পাশে শুয়ে ঘুমাও, আমার উপরে ঘুমানোর দরকার নাই। হাজারো হোক, আমি একজন পুরুষ মানুষ, তোমার আমার কথাটাও বোঝা দরকার। না, অসম্ভব। আমি এই 2 রাত তোমার বুকে মাথা রেখে তোমাকে জড়িয়ে ধরেই ঘুমাবো, আর 3য় রাতের জন্য নিজেকে প্রস্তুত করবো। আমি একটু একটু করে তোমাকে অনুভব করতে চাই জান। তুমি আমাকে এর জন্য বাধা দিতে পারো না, তোমাকে নিজেকে কন্ট্রোল করতে হবে। তুমি যদি আমাকে সত্যিকারই ভালোবাসো তাহলে তুমি নিজেকে কন্ট্রোল করতে পারবে। তাছাড়া আমি ফ্রি তোমার বিছানায় শুয়ে ঘুমাবো না, এর জন্য আমি তোমাকে যথাযথ ট্যাক্স দিব। কি বলছো তুমি? তুমি আমাকে ট্যাক্স দিবা আমার বিছানায় ঘুমানোর জন্য? কি ট্যাক্স দিবা তুমি? আগে তো আমি বিছানায় উঠি, তারপরে ট্যাক্স দিই। তের কথা শোনা মাত্রই জঙ্কুক তার 2 বাহু মেলে দেয় এবং তে ঝাঁপিয়ে পড়ে জঙ্কুকের বুকে। তারপর জঙ্কুকের মুখে, ঠোঁটে, গালে, নাকে অসংখ্য কিস করে তে। তারপর জঙ্কুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। সো গাইস, সম্পূর্ণ ভালোবাসার কথা দিয়ে আমি এপিসোডটা তৈরি করেছি শুধুমাত্র তোমাদের জন্য। আমি আশা করব তোমরা অনেক এনজয় করবে। গাইস, তোমাদের মন রাখার জন্য আমি এটাকে লাস্ট পার্ট বানালাম না, কিন্তু ভেবে দেখো তোমরা কিন্তু আমার মনটা রাখো নাই। আচ্ছা যাই হোক, আমার মন রাখার তোমাদের প্রয়োজনও নাই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি ভালো লাগে লাইক করো, কমেন্টস করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ, লাভ ইউ, বাই বাই। সকালবেলা গুলির শব্দে তের ঘুম ভেঙে যায়। তে এক লাফ দিয়ে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে পড়ে। আসলে বেশি শব্দতে তে ভয় পায়। সে রুমের মধ্যে জঙ্কুককে খুঁজতে শুরু করে, কিন্তু জঙ্কুক কোথাও ছিল না, বেডেও ছিল না, ওয়াশরুমেও ছিল না, ব্যালকনিতেও ছিল না। এখন আবারও গুলির শব্দ হতে শুরু করে। তে আবারও ভয় পেয়ে যায়। তে দৌড়ে রুম থেকে বের হয়ে লিভিং রুমে গিয়ে দেখে জঙ্কুক লিভিং রুমেও নাই, কিচেনেও নাই, মেন ডোর ওপেন। তখন আবারও গুলির শব্দ হচ্ছিল। তে তাড়াতাড়ি করে দরজা দিয়ে বাইরে গিয়ে দাঁড়ায় আর দেখে জঙ্কুক গার্ডেনে একটা চেয়ারে বসে আছে, হাতে তার বন্দুক, সামনে অনেকগুলো গার্ডস দাঁড়িয়ে আছে। জঙ্কুক রেগে গিয়ে আকাশের দিকে গুলি করছে আর চিৎকার করছে গার্ডদের সাথে। তখন একটা গার্ড এসে জঙ্কুকের পা ধরতে জঙ্কুক গার্ডের কলার ধরে এবং গার্ডটাকে কয়েকটা ঘুষি মারে তার নাকে মুখে। তে এটা দেখে ভীষণ ভয় পেয়ে যায়। তের শরীর থরথর করে কাঁপতে শুরু করে, কারণ এই রূপ জঙ্কুকের সে আরও একবার দেখেছে, কিন্তু তখন তার মামুনি তাকে জঙ্কুকের সামনে যেতে দেয় না। কিন্তু এখন তে সরাসরি ভাবে জঙ্কুককে দেখছে, কিন্তু জঙ্কুক জানতো না যে পেছনে
দাঁড়িয়ে আছে। তে তখন অনেক ভয় পেয়ে যায় আর সঙ্গে সঙ্গে দৌড়ে তার নিজের রুমে চলে আসে এবং রুমের দরজা বন্ধ করে বিছানায় বসে কাঁপতে শুরু করে, কারণ সে ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। জঙ্কুককে দেখতে ওই মুহূর্তে অনেকটা হিংস্র দেখা যাচ্ছিল, খরগোশ টাইগার হয়ে গেছে এরকম আর কি। তারপরে তে কী করবে বুঝতে পারছিল না। তখন হঠাৎ করেই তে মনে হয় যে সে জিনের সাথে এই বিষয়ে কথা বলবে। তে তাড়াতাড়ি করে তার মোবাইলটা ওপেন করে এবং জিনকে কল করে। জিনের মোবাইলে কল আসার সঙ্গে সঙ্গেই জিন মোবাইলটা রিসিভ করে। তারপরে তের কণ্ঠ শুনে জিন অনেক খুশি হয়ে যায়। তখন তের কাঁপা কাঁপা গলা শুনে জিন অনেকটা ঘাবড়েও যায়, কারণ জিন তো জানতো না তে কী দেখেছে বা কেনই তের কণ্ঠটা কাঁপছিল। তখন তে জিনকে বলে, মামুনি, আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, তুমি সত্যি করে বলবে প্লিজ। আজকে আমার কাছ থেকে তুমি কোনো কথাই লুকাবে না। তখন জিন বলে, ঠিক আছে মামুনি, তুমি কি জানতে চাও আমাকে বলো, আমি তোমার কাছ থেকে লুকাবো না, তোমাকে কথা দিচ্ছি। তখন তে জিনকে জিজ্ঞাসা করে, মামুনি, তোমার মনে আছে অনেকদিন আগে জঙ্কুক ভাইয়া আকাশের দিকে শ্যুট করছিল, আমি ঘুম থেকে উঠে তোমাকে জিজ্ঞাসা করছিলাম ভাইয়া কি করছে, কিন্তু তুমি আমাকে কোনো কথার উত্তর দাও নাই। কিন্তু এখন তো আমি জঙ্কুকের ওয়াইফ, আমার সমস্ত কিছু জানার অধিকার আছে। আমি জানতে চাই উনি কেন এতটা অ্যাংরি হয়ে যায় আর কেন বন্দুক নিয়ে ওই সমস্ত গার্ডদের সাথে রাগারাগি করে। তুমি আজকে আমাকে পুরো সত্য কথাটা বলবে, আমার এটা জানার অধিকার আছে। আমার ভীষণ ভয় করছে ওনাকে এরকমভাবে দেখতে, উনি আজও গার্ডেনে বসে গার্ডদের সাথে ওই রকম বিহেভিয়ার করছে, আমার খুব ভয় করছে। মামুনি প্লিজ আমাকে যা বলবে সত্য কথা বলবে। আচ্ছা ঠিক আছে তে মামুনি, তুমি একটু শান্ত হও। আসলে এখন তুমি জঙ্কুকের ওয়াইফ আর আমি তোমার কাছ থেকে কিছুই লুকাবো না, তোমার এটা জানার পুরোপুরি অধিকার আছে। মামুনি, তুমি তো জানো জঙ্কুক অনেক বড় একটা বিজনেসম্যান, কিন্তু 8-10টা সাধারণ বিজনেসম্যানের মতো ও বিজনেস করতে পছন্দ করে না। 8-10টা সাধারণ বিজনেসম্যান যখন একটা টেন্ডার নিজেদের নামে নিতে চায়, নিজেদের কোম্পানির নামে নিতে চায়, তখন তারা ওখানে তাদের এবিলিটি শো করে, তারপরে নিজেদের ক্ষমতা অনুযায়ী টেন্ডারটা নেয়। কিন্তু জঙ্কুক ওইসব করতে পছন্দ করে না, ওর যেটা ভালো লাগে সেটা ও ছিনিয়ে নেয়। আর সেই জন্য অন্যান্য বিজনেসম্যানেরা ওর প্রতি ক্ষেপে আছে। সবাই ওর তো একটা আলাদা নামও দিয়েছে, মাফিয়া বিজনেসম্যান। ওর নিজস্ব একটা গ্যাং আছে আর ওর গ্যাংয়ের বস ও নিজেই। আর তাছাড়া গ্যাংয়ে যে ছেলেগুলো আছে সেগুলা কম শিক্ষিত, যাদেরকে অফিসিয়াল চাকরি দেওয়া সম্ভব না। ও ইচ্ছা করে ওদেরকে বেতন দিয়ে নিজের সাথে রাখে, কিছু একটা করে ওদেরকে সাহায্য করতে চায়। আর তাছাড়া মামনি, কালকে রাত্রেই তোমার মামার কাছ থেকে আমি শুনেছি, আমি জানি কেন জঙ্কুক এতটা রেগে আছে। আসলে জঙ্কুক একটা প্রজেক্ট তৈরি করেছে যেখানে আশ্রয় কেন্দ্র, বৃদ্ধাশ্রম, হসপিটাল, স্কুল, গরিব মানুষের জন্য অনেক সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু ওখানে বাধা হচ্ছে, অন্যান্য বিজনেসম্যানেরা ওই প্রজেক্টটা নিজেদের নামে নিয়ে নিতে চায়, ওখানে বড় শপিং মল তৈরি করতে চায়। সে কারণে দুই তরফের মধ্যে অনেক ঝামেলা হচ্ছে, তো তাই ও অনেকটা রেগে আছে, অনেকটা ক্ষেপে আছে। কিন্তু মামনি, ওর হাতে যে বন্দুকটা আছে ওটা লাইসেন্স আছে। আর তাছাড়া এখন পর্যন্ত আমার ছেলে কাউকে কখনোই এই বন্দুক দিয়ে গুলি করে নাই। ওটা তো ওর অভ্যাস, ওর যখন অনেক রাগ উঠে যায় তখন ও আকাশের দিকে গুলি করে নিজের রাগ নিয়ন্ত্রণ করার জন্য। কিন্তু একটা কথা আজ তোমাকে আমি বলি, এই বন্দুক দিয়ে জঙ্কুক শুধু একজনকে 6টা গুলি করেছিল, আর সেটাও শুধু তোমার জন্য। কি কি- কি বলছো মামুনি, আমার জন্য? মামনি, তোমার জন্য। সেও বুগামকে, বুগাম যে হাতে তোমাকে থাপ্পড় দিয়েছিল তার হাতে একসাথে 6টা গুলি করেছিল জঙ্কুক। তুমি তো সেন্সলেস হয়ে গিয়েছিলে, তাই তুমি সেটা দেখো নাই, আর সেজন্য বুগামের ওই হাতটা একেবারে অচল হয়ে গেছে। মামনি, তুমি ওর ওয়াইফ, তুমি যদি ওকে ভয় পেয়ে দূরে সরে যাও তাহলে ওকে নিয়ন্ত্রণ কে করবে বলো? আমি কখনো আমার ছেলেকে নিয়ন্ত্রণ করতে পারি নাই, তোমার মামা পারে নাই, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস তুমি শুধু ওকে নিয়ন্ত্রণ করতে পারবে। কিন্তু কিন্তু মামুনি, আমি কিভাবে করবো এটা? কিভাবে করবে সেটা আমি কি করে জানি? তোমার হাজব্যান্ড, তোমার দায়িত্ব, তুমি বুঝে নাও কি করলে তোমার হাজব্যান্ডের রাগ কন্ট্রোল হয়। তিন আর তে তো মোবাইলে কথা বলছিল, তখন বাইরে আবারও গুলি শব্দ হয়। তখন তে জিনকে বলে, আচ্ছা ঠিক আছে মামুনি, এখন তুমি ফোনটা রেখে দাও, বাইরে আবার গুলি শব্দ হচ্ছে, তোমার ছেলে আজকে আমার জানি নিয়ে নেবে, বুঝতে পারছি। কথাটি বলেই তে মোবাইলটা রেখে দেয় এবং রুমের দরজা খুলে বাইরে যায়। বাইরে গিয়ে তে দেখতে পায় জঙ্কুক এখনো অনেক রেগে আছে এবং গার্ডসদের সাথে চিল্লাচিল্লি করছে। বেশি রাগ উঠলেই জঙ্কুক একটা করে গুলি আকাশে মারছে। তে কি করবে বুঝতে পারছিল না, সে মাথা নিচু করে চিন্তা করছিল। আচ্ছা, আমি কি এখন জঙ্কুকের সামনে যাব নাকি যাব না? আমার সাথে যদি রাগ করে, আবার যদি আমাকে আগের মতো টর্চার করে, কি করবো আমি বুঝতে পারছি না। এখানে দাঁড়িয়েও তো থাকতে পারছি না। আচ্ছা, একবার গিয়েই দেখি, যা হবে দেখা যাবে। লাইফে রিস্ক না নিলে কিছুই হয় না। তে অনেক সাহস জোগাড় করে নিজের মনকে অনেক কিছু বুঝ দিয়ে জঙ্কুকের দিকে হাঁটা শুরু করে। জঙ্কুক তেকে দেখে নাই। তে তাড়াতাড়ি করে গিয়ে জঙ্কুকের কোলে বসে পড়ে এবং জঙ্কুককে বলতে শুরু করে, গুড মর্নিং জান, তুমি ঘুম থেকে উঠে এখানে চলে এসেছো। তুমি তো আসার আগে আমার কাছ থেকে ট্যাক্স নিয়ে আসো নাই। ইনফ্যাক্ট আমাকে মর্নিং উইশও করো নাই। তুমি কিভাবে আমাকে মর্নিং উইশ না করে এখানে চলে আসতে পারো? জঙ্কুক তো পুরো থ হয়ে গেছে এই রকম কাণ্ড দেখে। তে ওর কোলে বসে ওর গলা জড়িয়ে ধরে ওর মুখের দিকে হেসে হেসে কথাগুলো বলছিল। জঙ্কুকের তো অ্যাংরি ছিল, ওর চোখ দুটো পুরো লাল লাল ছিল। তের কিন্তু ভেতরে কাঁপছে, কিন্তু ও সাহস জোগাড় করে জঙ্কুকের সাথে এইরকমটা করছিল। জঙ্কুকের শরীর দিয়ে শীতল হাওয়া বয়ে যাচ্ছিল। সে কখনো কল্পনাও করে নাই তে এইরকমভাবে তার কাছে আসবে। তারপরেও আবার এত অ্যাংরি দেখেও তাকে ভয় না পেয়ে সে চুপ করে তের মুখের দিকে তাকিয়ে দেখছিল। তখন তে আস্তে করে জঙ্কুকের হাত থেকে বন্দুকটা নিজের হাতে নিয়ে নেয় এবং জঙ্কুকের কোলে বসে গার্ডসদের দিকে তাকিয়ে
বলে, আপনারা এখন এখান থেকে যান। আর হ্যাঁ, আপনাদের বস যে কাজের জন্য রেগে আছে সেটা তাড়াতাড়ি কমপ্লিট করেন। আর যদি কমপ্লিট না হয় দ্বিতীয়বার আকাশের দিকে কিন্তু আর গুলি মারা হবে না। যেখানে মারলে কাজ হবে সেখানেই মারা হবে। সঙ্গে সঙ্গে গার্ডস ওইখান থেকে চলে যায় আর তে বন্দুকটা টেবিলে রেখে আবারও জঙ্কুকের গলা জড়িয়ে ধরে আর জঙ্কুককে বলে, জান, আমার অনেক ক্ষুধা পেয়েছে, আমরা কি ব্রেকফাস্ট করবো না? তখনও জঙ্কুক কোনো কথারই কোনো উত্তর দিচ্ছিল না। তে আবারও জঙ্কুককে বলে, কি হয়েছে জান, তোমার এখনো রাগ কমে নাই? আমি তোমাকে জড়িয়ে ধরে তোমার কোলে বসে আছি, তারপরেও তোমার রাগ কমছে না? তোমার রাগটা কি আমার থেকেও ইম্পর্টেন্ট হয়ে গেল? তখন জঙ্কুক মনে মনে বলে, জান পাখি, তুমি যখনই এসে আমার কোলে বসেছ ঠিক তখনই আমার রাগটা উধাও হয়ে গেল। আমি তো বুঝতে পারছি না এটা কি করে সম্ভব। আমি যেখানে নিজের রাগ নিজে নিয়ন্ত্রণ করতে পারি না, নিজে ইচ্ছা করেও নিজের রাগ কমাতে পারি না, সেখানে তোমার একটা স্পর্শতেই আমার রাগটা কমে গেল। কিন্তু আমি তো এখন কথা বলবো না, আমার রাগটা কমানোর চেষ্টাই করছো। তখন আমিও দেখতে চাই তুমি আমার রাগ কমানোর জন্য কি কি করতে পারো। অন্যদিকে তে জঙ্কুকের কোলে বসে বসে ভাবছে, এই সাইকো ব্যাটাটা কথা বলছে না কেন? চুপ করে আছে, তাকিয়ে আছে। কথা বললে তো বুঝতে পারতাম যে রেগে আছে না রাগ কমেছে। আচ্ছা, এখন আমি কি করবো বুঝতে পারছি না। আমি কি কথা বলবো সেটাও বুঝতে পারছি না। তখন তে মনে মনে ভাবে একটু রোমান্টিক কথা বললে হয়তো রাগটা কমে যাবে। জান, আমি তো সারা রাত তোমার বুকে শুয়ে ঘুমালাম, তোমার কি বুক ব্যথা করছে? তে জঙ্কুকের বুকের উপরে হাতটা রেখে কথাটা বলেছিল। না, জঙ্কুক তারপরেও কোনো কথার কোনো উত্তর দেয় নাই। জান, আমি তো সারা রাত তোমার বুকে শুয়ে ঘুমালাম, তাহলে এখন তোমাকে আমি টেক্সটটা দিয়ে দিই। কথাটি বলে তে জঙ্কুকের গাল দুটো শক্ত করে ধরে এবং অনেকগুলো কিস করতে থাকে। জঙ্কুক মনে মনে ভীষণ হাসছিল তের এই সমস্ত কাণ্ড দেখে। ওর বুক ফেটে মুখ ফেটে হাসি বের হয়ে যাচ্ছিল, কিন্তু ও হাসছিল না, ও চুপ করে বসিয়েছিল আর তে ওর গালে কিস করছিল। তখন তে জঙ্কুককে বলে, জান, আমি কিন্তু বাধ্য ওয়াইফের মতো তোমাকে কিস করলাম, মর্নিং উইশ করলাম, কিন্তু তুমি এখনো আমাকে কেন মর্নিং উইশ করলে না? আমাকে মর্নিং উইশ করো, আমাকে মর্নিং কিস দাও। কথাটি বলে তে জঙ্কুকের মুখের দিকে তাকিয়ে কিউট স্মাইল দিচ্ছিল আর ঠোঁটটা পাউট করে রেখেছিল। জঙ্কুকের তো ভীষণ হাসি পাচ্ছিল। জঙ্কুকের ইচ্ছা করছিল এখনই কামড় মেরে তে ঠোঁট দুটো ছিঁড়ে ফেলতে। এত কিউট করে তে কথাগুলো বলছিল, কিন্তু জঙ্কুক তো নাছর বাঁধা, সে চুপ করেই ছিল, সে একটা কথাও বলে না। তে জঙ্কুকের গালে হাত দিয়ে জঙ্কুককে বলে, জান, তুমি আমাকে কিস করবে না, তুমি আমাকে মর্নিং উইশ করবে না, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমিও দেখি তুমি কতক্ষণ আমাকে মর্নিং উইশ আর মর্নিং কিস না করে থাকতে পারো। কথাটি বলে তে জঙ্কুকের ঠোঁটে আবারও কিস করতে শুরু করে, কিন্তু জঙ্কুক তার এক লিপসের সাথে আর এক লিপস চেপে হোল্ড করে রেখেছিল। সে তার ঠোঁট নড়াচ্ছিল না। তে তার ঠোঁটে কিস করেই যাচ্ছে, কিন্তু জঙ্কুক কিস ব্যাক করছিল না। তখন তে রেগে গিয়ে জঙ্কুকের ঠোঁটে একটা বাইট করে দেয়, কিন্তু তারপরও জঙ্কুক তেকে কিস ব্যাক করে না। সে চুপ করে মনে মনে ভীষণ হাসছিল। জঙ্কুকের তো ভীষণ ইচ্ছা করছিল তেকে জড়িয়ে ধরে ইচ্ছা মতো কিস করতে, কিন্তু জঙ্কুক করছিল না। জঙ্কুক দেখতে চাচ্ছিল তে তার রাগ কমানোর জন্য কতটুকু করতে পারে। তখন তে জঙ্কুককে বলে, জান, তুমি কেন তোমার ঠোঁট দুটো হোল্ড করে রেখেছো, চেপে ধরে রেখেছো? তোমার ঠোঁট ইজি করো, আমার কিস করতে অসুবিধা হচ্ছে। তে এই কথাটি বলে জঙ্কুকের লিপসে আবারও কিস করছিল, কিন্তু জঙ্কুক তার লিপস হোল্ড করে রেখেছে। সে কিছুতেই কিস ব্যাক করছিল না আর লিপস ইজিও করছিল না। তো তে মনে মনে বলে, আমি এত কিছু করার পরেও ওর রাগ কমছে না, ওর ঠোঁটটা ইজি করছে না, আমাকে কিস ব্যাক করছে না, অসম্ভব। আমি কিছুতেই ওর রাগের কাছে হেরে যেতে পারি না, আমি কিছুতেই ওর রাগকে জিততে দিতে পারি না। আমি এখন এমন একটা কাজ করবো যাতে এই সাইকো নিজে থেকেই আমাকে কিস করবে। তখন তে জঙ্কুকের লিপসে কিস করতে করতেই জঙ্কুকের টি শার্টের মধ্যে হাত ঢুকিয়ে জঙ্কুকের অ্যাপসে টাচ করতে শুরু করে। তের এই রকম স্পর্শ পাওয়ার সঙ্গে সঙ্গে জঙ্কুক তার ঠোঁট দুটো ইজি করে দেয় আর তের কোমর শক্ত করে চেপে ধরে। তখন তে আবারও জঙ্কুকের ঠোঁটে কিস করতে শুরু করে আর জঙ্কুকও তের ঠোঁটে কিস ব্যাক করতে শুরু করে। এভাবেই দুজনকে 5 মিনিট একসাথে কিস করছিল। তারপরে তে কিস ব্রেক করে জঙ্কুককে বলে, জান, এখন কি তোমার রাগ কমেছে? কিন্তু জঙ্কুক তো নাছর বাঁধা, তের সাথে কথা না বলে তের চুল শক্ত করে ধরে আবারও কিস করতে শুরু করে। এভাবে 5 মিনিট একটানা কিস করার পর জঙ্কুক তের ঠোঁট ছেড়ে দেয় এবং তেকে বলে, ও চান পাখি, আমি পুরোপুরিভাবেই ইমপ্রেসড হয়ে গেছি আজকে তোমার এই কাজ দেখে। তুমি জানো, আমার তো সেই কখনই রাগ ভেঙে গেছে যখন তুমি আমার কোলে বসেছিলে। আমি ইচ্ছে করেই কথা বলি নাই, আমি দেখতে চাচ্ছিলাম তুমি কিভাবে আমার রাগ ভাঙাও। কি? তুমি ইচ্ছা করে আমার সাথে এতক্ষণ নাটক করলা? আমি তোমার সাথে একটা কথাও বলবো না। কথা বলবে না, তাই না? আচ্ছা ঠিক আছে, তুমি কতক্ষণ আমার সাথে কথা না বলে থাকতে পারো সেটা আমি দেখছি। কথাটি বলেই জঙ্কুক তেকে কোলে করে বেডরুমে নিয়ে যায় এবং বিছানায় শুয়ে দিয়ে তের উপরে উঠে বসে এবং টান দিয়ে তার টি শার্টটা খুলে ফেলে। তখন তে চোখ বড় বড় করে জঙ্কুকের দিকে তাকিয়েছিল। তে তো বলেছে সে জঙ্কুকের সাথে কথা বলবে না, তাই সে কিছু বলতে পারছিল না। তখন জঙ্কুক বলে, কি ব্যাপার জান পাখি, তুমি এখনো কথা বলবে না? আচ্ছা ঠিক আছে, তুমি কথা না বললে তো আমার জন্যই ভালো। আর এমনিতেও এইসব কাজ করার সময় কেউ কথা বলে না, শুধু কাজই করে। কি 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 কাজ কি কাজ করতে চাচ্ছ তুমি আমার সাথে? তুমি আমার উপর থেকে নামো। কি ব্যাপার জান পাখি, তুমি তো একটু আগেই বললে তুমি আমার সাথে কথা বলবে না, তাহলে তুমি এখন কিভাবে কথা বলছো? দেখো দেখো, তুমি টি শার্টটা পরে নাও আর এখন সরো এখান থেকে, তোমাকে শার্টলেস দেখতে আমার ভালো লাগছে না। কথাটি বলেই তে অন্যদিকে মুখ করে শুয়েছিল। তখন জঙ্কুক বলে, কেন কেন আমাকে শার্টলেস দেখতে তোমার ভালো লাগছে না? কুছ হতা হ্যাঁ, তাই না? একটু আগে তো ঠিক আমার টি শার্টের মধ্যে হাত ঢুকিয়ে নিজের কাজটা করিয়ে নিলে, আর এখন যখন আমি টি শার্ট খুলে ফেলেছি তখন এত সমস্যা কিসের?
তুমি আমার টি শার্টের মধ্যে হাত ঢুকিয়ে যে অপরাধটা করেছো এটার জন্য তো তোমাকে শাস্তি পেতেই হবে। কিসের শাস্তি? কোনো শাস্তি হবে না। আমি তো তোমার ওয়াইফ, আমি তোমার বডিতে টাচ করতেই পারি, তার জন্য আবার শাস্তি পেতে হবে? আমি কোনো শাস্তি নিতে চাই না, তুমি সরো এখান থেকে, আর টি শার্টটা পরে নাও প্লিজ। তুমি যাই বলো জান পাখি, তোমাকে তো শাস্তি পেতেই হবে। তুমি যদি আমার কথা এখন না শোনো তাহলে তুমি যেটা করেছো আমি ঠিক সেটাই করব। সেটা কি তুমি চাও? না, দেখো প্লিজ, এরকম কিছুই করো না। আচ্ছা ঠিক আছে, বলো আমার কি করতে হবে। তখন আমার টি শার্টের মধ্যে হাত ঢুকিয়ে আমার অ্যাপসে যে যে জায়গায় টাচ করেছো এখন ওই জায়গায় তুমি কিস করবা। না হলে আমি কিন্তু ওইটাই করব যেটা তুমি তখন করেছিলে। এটা কেমন শাস্তি জান? এটা কোনো শাস্তি হলো? প্লিজ, এরকম কিছুই আমি করতে পারবো না। আমি তো তোমার রাগ কমানোর জন্যই করছিলাম, কিন্তু এখন তুমি উল্টাই আমার উপরে ভারী পড়ে যাচ্ছ। কেন? একটু আগেই তো বললা তুমি আমার ওয়াইফ, আমি তোমার হাজবেন্ড। তাহলে এখন হাজবেন্ডের অ্যাপসে কিস করলে কি সমস্যা? আমার তোমার কিস চাই। তে এক প্রকার বাধ্য হয়ে জঙ্কুকের কথা শুনে যখনই কাজটা করতে যাবে হঠাৎ করে তখন কর্নিং বেল বেজে ওঠে। জঙ্কুক বিছানা থেকে নেমে তাড়াতাড়ি করে টি শার্টটা পরে নেয় আর তেও বিছানা থেকে নেমে যায়। তারপর লিভিং রুমে গিয়ে দরজা খুলে দেখে সুগা দাঁড়িয়ে আছে। সুগা জঙ্কুকের মামাতো ভাই। তখন জঙ্কুক গিয়ে সুগাকে জড়িয়ে ধরে আর তখনই তে লক্ষ্য করে সুগার পেছনে জিমিন দাঁড়িয়ে আছে। ইয়ঙ্গি হচ্ছে জঙ্কুকের মামাতো ভাই। ইয়ঙ্গিকে দেখে জঙ্কুক ভীষণ খুশি হয়ে যায়। সে ইয়ঙ্গিকে জড়িয়ে ধরে কথা বলছিল, হঠাৎ করে পেছন থেকে তে জিমিনকে দেখতে পায় ইয়ঙ্গির সাইডে। জিমিনকে দেখতে পেয়ে তে দৌড়ে গিয়ে জিমিনকে জড়িয়ে ধরে। অনেক দিন পর দুই বান্ধবী এক হয়ে দুজনই কান্না করে দিচ্ছিল। তখন জিমিন তেকে বলে, কি ব্যাপার তে, যখন এই সাইকোটাকে বিয়ে করলি তখন পালালি কেন বলতো? আট, কে সাইকো? কাকে সাইকো বলছো তুমি জিমিন? খানে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। আর তোরা জিমিনকে কিভাবে চিনিস? তার আগে তুই বল তোর সাথে জিমিন কি করছে? জিমিন কি করছে মানে কি? 3 বার কবুল বলে 2 মাস আগে বিয়ে করেছি, আমার বিয়ে করাবো, আমার সাথে থাকবে না? জিমিনা, তুই বিয়ে করে ফেললি? তুই কিভাবে বিয়ে করে ফেললি জিমিন? তুই না বলেছিলি কখনোই বিয়ে করবি না? এই সমস্ত কিছুর জন্য তুই দায়িত্বে, তুই আর কথা বলিস না, চুপ করে থাক। তখন জঙ্কুক বলে, আচ্ছা ঠিক আছে, এত কথা বলার দরকার নাই, দরজায় দাঁড়িয়ে চলো আমরা ভিতরে যেয়ে বসি, তারপরে সবাই মিলে শুনবো কোথা থেকে কি হলো। লিভিং রুমের সোফাতে বসার পর তারা গল্প করছিল। তখন জঙ্কুক ইয়ঙ্গিকে জিজ্ঞাসা করে, ইয়ঙ্গি তুই এখানে হঠাৎ করে কিভাবে আসলি? তোর তো এখানে আসার কথা ছিল না, তাছাড়া তুই তো আমাকে ফোনও করিস নাই। তখন ইয়ঙ্গি জঙ্কুককে বলে, আমি এই শহরের নতুন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, মাত্রই কিছুদিন হয়েছে ট্রান্সফার হয়েছি। সকালবেলা ফুপি ফোন দিয়ে বললো তোর বাসায় আসতে আর অ্যাড্রেসটা দিল, তাই আমি এখানে এসেছি। তুই একটু প্যানিক হবি না, আমি আছি তো। আমি দেখবো কিভাবে তোর প্রজেক্ট অন্য কেউই নেয়। তোর প্রজেক্ট কেউ নিতে পারবে না, ওটা তোরই থাকবে। তা ঠিক আছে, কিন্তু প্রজেক্ট নিয়ে আমি প্যানিক হচ্ছি সেটা আম্মুকে কে বললো? এই কথাটা বলেই জঙ্কুক তের মুখের দিকে তাকাতেই তে জঙ্কুকের মুখের দিকে তাকিয়ে একটা শুকনো ঢোক দিলে। তে বুঝে গিয়েছিল জঙ্কুক এই বিষয়টা ভালো চোখে দেখে নাই, কারণ জঙ্কুক নিজের সমস্যা নিজে সমাধান করতে ভালোবাসে। তে একটু ভয় পেয়ে গিয়েছিল, সে আর 1 মিনিটের জন্য এই মুহূর্তে জঙ্কুকের সামনে থাকতে চাচ্ছিল না। তখন তে জিমিনের হাত ধরে বলে, জিমিনা, অনেকদিন হয়েছে আমরা কথা বলি না ভালো করে, অনেক কথা জমে আছে তোর সাথে, তুই আমার সাথে আমার রুমে চল। কথাটি বলে তে জিমিনার হাত ধরে টেনে ওর রুমে নিয়ে যায় আর ভেতর থেকে দরজা লক করে দেয়। তারপর তে জিমিনকে নিয়ে ওর বিছানায় বসে আর জিমিনকে বলে, জিমিন, তুই কি আমার সাথে অনেক রাগ করে আছিস? ওই মুহূর্তে আমার মাথা কাজ করছিল না, আমি কি করবো না করবো ভেবে পাচ্ছিলাম না। ঘরের মধ্যে জঙ্কুক ভাইয়ের অশান্তি, ঘরের বাইরে প্রোগ্রামের অশান্তি, আমি একটা মেয়ে মানুষ কি করবো বুঝতে পারছিলাম না। তাছাড়া এই পৃথিবীতে বাবা মা বেঁচে থাকলে হয়তো আমি এমনটা করতাম না। আর তুই বলছিস তোকে নিয়ে পালাতাম, তোকে নিয়ে গেলে তোর ফ্যামিলি আছে, তোর বাবা মা আছে, তারা তোর জন্য টেনশন করতো। বোঝার চেষ্টা কর আর আমার সাথে কথা বল, আর রাগ করে থাকিস না, যা হয়েছে। রাগ করবো না তো আর কি করবো? তে ভেবেছিলাম দুজন একসাথে পড়ালেখা করে নিজেদের পায়ে দাঁড়াবো, কিন্তু তুই পালিয়ে গেছিস। সঙ্গে সঙ্গে আমার লাইফটাও উল্টাপাল্টা হয়ে গেল। তুই জানিস ইয়ঙ্গির সাথে আমার বিয়েটা কিভাবে হয়েছে? জিমিনা, তুই না বললে আমি বুঝবো কিভাবে? তুই হারিয়ে যাওয়ার পরে আমি তোর খবর নেওয়ার জন্য জঙ্কুকদের বাড়িতে প্রায় যেতাম। একদিন গিয়ে দেখি বাসা ভরা মেহমান। ভেতরে ঢুকেই দেখতে পেলাম মেহমানদের সাথে আমার বাবা মা বসে আছে। আমার মাথায় তো আকাশ ভেঙে পড়লো, ওরা এখানে কি করছে? তখন 5 মিনিট পরে আমি জানতে পারলাম আমার নাকি এঙ্গেজমেন্ট। জিন আন্টি তার একমাত্র ভাতিজার জন্য আমাকে পছন্দ করেছে, তার সাথে সে আমার বাবা মার সাথেও বিয়ের কথা বলে নিয়েছে। আর সেই মুহূর্ত থেকেই আমার কপালে শনি নেমে এসেছে। তুই জানিস ইয়ঙ্গি কেমন? পুরোপুরি জঙ্কুকের মতো, 2 ভাই দুটোটাই সাইকো। আর আমি তখন থেকে বুঝতে পেরেছিলাম তুই কেন পালিয়ে গিয়েছিস, কিন্তু আমি পালানোর কোনো পথই পাই নাই। তুই তো পালিয়ে গিয়েছিস, কিন্তু আমার পালানোর কোনো পথই ছিল না। এটা আরো বড় সাইকো, এই সাইকো আমার মাথা নষ্ট করে দিয়েছে। জিমিনা, কি বলছিস তুই? যাক, ভালো হয়েছে, ছোটবেলার কথা মনে নাই। আমি যেটা পছন্দ করতাম সেটা তুই পছন্দ করতি, আমি যেটা খেতে চাইতাম সেটা তুই খেতে চাই। কিন্তু আমার ভাগ্যে যদি সাইকো হাজবেন্ড থাকে তাহলে তোর ভাগ্যেও আছে। ইস, কি বলেছিলি মনে আছে? আমাকে বলেছিলি মিসেস সাইকো, আর এখন তুই মিসেস সাইকো টু। তো মিসেস সাইকো টু, তোর বিবাহিত লাইফটা কেমন কাটছে? খুব এনজয় করছিস তাই না? বিয়ে তো হয়ে গেছে, তাহলে তো সব হয়েই গেছে, তাহলে আর কি? বল না বান্ধবী, বল না কি করেছিস, কি হয়েছে মনে আছে? তুই কিন্তু আমাকে কথা দিয়েছিলি ফার্স্ট নাইটে কি কি করবি সব আমাকে বলবি। সো এখন আমাকে সব খুলে বল। ইস, এত ঢং কিসের তে? তোরা তো বিয়ে হয়েছে, তোর তো সব জানা কোথায়, সেটা আমার কাছ থেকে শুনতে হবে। আরে জিমিনা, বিয়ে হয়েছে তো কি হয়েছে, এখন পর্যন্ত আমাদের মধ্যে সেরকম কিছুই হয়নি। কি কি বলছিস তে? সাইকোটা তোকে সামনে রেখে কিভাবে থাকে আমি তো সেটা বুঝতে পারছি না। তুই চলে আসার পরে যে পাগলামিটাই না করেছিল। আরে আমি ওর কাছ থেকে 3 দিন
দিনের সময় চেয়েছিলাম, আজকে লাস্ট ডে। ভালোই হয়েছে তোর সাথে দেখা হয়েছে। জিমিনা, বল না, আমাকে একটু সাজেশন দে, আমি কি করবো, কি হয় না হয়, আমি তো কিছুই জানি না। তোর তো বিয়ে হয়ে গেছে, তুই তো সব জানিস, আমাকে একটু বুঝিয়ে দে না রে বোন। তখন জিমিন মনে মনে বলে, এখন পর্যন্ত ওদের মধ্যে কিছুই হয় নাই, কিন্তু আমার আর ইয়ংয়ের মধ্যে যেটা হয়েছিল সেটাতে তো আমি অনেক অসুস্থ হয়ে গিয়েছিলাম। এটা কি আমি তেকে বলবো? না না, এটা তেকে বলা যাবে না। তুই 3 বছর আমার সাথে কন্ট্যাক্ট করিস নাই, তাই না? এটা শাস্তি তো তোকে আমি জঙ্কুকের হাত দিয়ে দেওয়াবো। দাঁড়া, এখন দেখ আমি তোকে কি বলি। কি বলিস তে? সুখের এত কাছে এসেও তুই সুখটাকে এখন ধরতে পারিস নাই? তুই জানিস এটার মধ্যে কত শান্তি, মিলে এর থেকে আনন্দের আর শান্তির পৃথিবীতে কিছুই নাই। মানুষ তো জন্মই হয়েছে এটা করার জন্য, আর তুই এখনো করিস নাই। শুনতে জঙ্কুক যদি করতে নাও চায়, তুই জোর করে করবি, তুই জঙ্কুককে করতে বাধ্য করবি, তারপরে তুই দেখবি কত শান্তি পাওয়া যায়। এটা নিয়ে এত ভাবিস না। জিমিনা, তুই সত্যি বলছিস অনেক শান্তি পাওয়া যায়, অনেক কানেকশন পাওয়া যায়? তাহলে আমি শুধু 3 দিন সময় কেন নষ্ট করবো? তাছাড়া জঙ্কুক আমাকে অনেক ভালোবাসে, আমি জঙ্কুককে ওয়েট করিয়ে আর সময় নষ্ট করতে চাই না। থ্যাংক ইউ জিমিনা, তুই না বললে হয়তো আমি এটা নিয়ে আরও আপসেট হয়ে যেতাম। তুই যখন বলেছিস তখন সব ঠিকই হবে। হ্যাঁ তুই শুধুই ভাবছিস, এত ভাবিস না তো, যা হয় ভালোর জন্যই হয়। আর তাছাড়া এটা তো ন্যাচারাল ব্যাপার, এটাতে এত ভয় পাওয়ার কি আছে? কথাটি বলে জিমিন মনে মনেই হাসছে আর বলছে, যাও একবার গেলে দেখতে পারবা কেমন লাগে। আমি তো সেই এক রাতের পরে আজ 2 মাস ইয়ঙ্গির সাথে এক বিছানাতেই শুই না। তুমি কি বুঝবা কত ধারে কত চাল? তুমি 3 বছর আমার সাথে কোনো কন্ট্রাক্ট করো নাই, ফেসবুক থেকে আমাকে ব্লক দিয়েছিলা, তাই না? এটা শাস্তি, এটা তোমাকে পেতে হবে। আর অন্যদিকে লিভিং রুমে ইয়ঙ্গি আর জঙ্কুক কি গল্প করছে। কি হচ্ছেটা কি জঙ্কুক? কখন থেকে দেখছি ছটপট করছিস আর বারে বারে তোর বেডরুমে দরজার দিকে তাকাচ্ছিস। কি বউকে 1 মিনিট না দেখে থাকতে পারছিস না? আরে ইয়ঙ্গি, তুই কি বুঝবি, কত সাধনার পর আমি তেকে পেয়েছি। 5 মিনিট পর পর না দেখলে আমার ভেতরে কেমন অস্থির অস্থির লাগে। ভালো তো শুধু তুই একাই বাসিস, তোর অস্থির অস্থির লাগে। আমার দুঃখের কথা শুনলে তো তুই কেঁদেই দিবি। কেন, এত দুঃখের কি হলো? জিমিনের মতো এত ভালো একটা মেয়েকে ওয়াইফ হিসেবে পেয়েছিস, আর তুই বলছিস তুই অনেক দুঃখে আছিস? রে ভাই, এটাই তো দুঃখ, এটাই তো আমার কষ্ট। তুই বুঝবি না রে ভাই, আমি কি জ্বালাতে আছি, কি অশান্তিতে যে আমি আছি বিয়ের পর থেকে। বিয়ের আগে ব্যাচেলার লাইফই ভালো ছিল, বুঝেছিস? বিয়ের স্বপ্ন দেখতাম, বউয়ের স্বপ্ন দেখতাম, স্বপ্নে দেখতাম বউকে নিয়ে কি করব। কিন্তু এখন বউ আছে, কিন্তু স্বপ্ন পূরণ করতে পারছি না, অনেক জ্বালায় আছি আমি। মানে কি বলতে চাচ্ছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না ইয়ঙ্গি, একটু ঝেড়ে কাশ। 3 বছর আগে যখন এঙ্গেজমেন্ট হয়েছিল তখন থেকে তিলে তিলে জিমিনকে ভালোবেসেছি, আর প্রতিনিয়ত স্বপ্ন দেখেছি কখন জিমিন আমার বউ হবে আর কখন তাকে আমি কাছে পাবো, আদর করব। তিলে তিলে গড়া স্বপ্নগুলা জমতে জমতে এতটাই বেশি হয়ে গিয়েছিল রে ভাই, যে ফার্স্ট নাইটে সব ভালোবাসা একেবারে উপচে উঠেছিল। আর এত পরিমাণে উঠেছিল নিজেকে কন্ট্রোলই করতে পারি নাই, এতটা কন্ট্রোললেস হয়ে গিয়েছিলাম যে জিমিনের উপরে একটু বেশি ভারী হয়ে গিয়েছিল আমার ভালোবাসাগুলো। ওই দিন রাতে জিমিন এতটা ভয় পেয়ে গিয়েছিল আর এতটাই কষ্ট পেয়েছিল যে সেই রাতের পর থেকে আজ 2 মাস বউ আমার সাথে এক বিছানায় ঘুমায় না, আমাকে দেখলে ভয় পায়, আমার সাথে ভালো করে কথা বলে না, আমার সাথে বসে খাবারটা পর্যন্ত খায় না। আমি যে কি অশান্তিতে আছি। আসর রাত মানুষের জীবনে মধুর রাত বয়ে আনে, আর আমারটা কাল রাত হয়ে গেছে। জানিস এখানে তো আসছে শুধুমাত্র তের জন্য। তুই কি ভেবেছিস আমার সঙ্গে বেড়াতে এসেছে? আমাকে তো দেখতেই পারে না, আমার সাথে তো কথাই বলে না। সব মেয়েদের ক্ষেত্রেই এটা ন্যাচারাল একটা ব্যাপার, কিন্তু ও তো আমার কাছে আসে না। আমার কাছে না আসলে আমি কিভাবে ওর ভয়টা ভাঙাই বলতো? ইয়ঙ্গির মুখের কথা শুনে জঙ্কুক মনে মনে ভাবে, ইয়ঙ্গি তো জিমিনকে মাত্র 3 বছর ধরে ভালোবেসেছে, তার ফল যদি এই হয় তাহলে আমি তো তেকে 15 বছর ধরে ভালোবাসি। আমার ভালোবাসা তো অনেক জমেছে। আমি যদি তের উপরে এরকম কিছু করে বসি আর তে যদি আমার সাথে কথা না বলে, তাহলে তো আমি মরেই যাব। এখন আমি কি করব? আমি কি করব বুঝতে পারছি না। আমি কখনোই আমার শরীরের চাহিদা পূরণ করার জন্য আমার ভালোবাসাকে কষ্ট দেবো না। দরকার পড়লে আমি নিজেকে কন্ট্রোল করবো আর সারা জীবন তেকে আমার বুকে নিয়ে ঘুম পাড়াবো। আমি ওকে কোনো কষ্টই দেবো না, আমি ওর সাথে কিছুই করবো না। জঙ্কুক বসে বসে এই কথা ভাবছিল, তখনই জিমিন আর তে রুম থেকে বের হয়ে আসে। তে এসে জঙ্কুকের পাশে বসে জঙ্কুকের মুখের দিকে তাকিয়ে একটা পিক স্মাইল দেয়, কারণ তের মাইন্ডে খুব নটি চিন্তা চলছিল জিমিনের সাথে কথা বলে যে সে আজকে জঙ্কুকের সাথে কি করবে। আর অন্যদিকে জিমিন সুগার পাশে গিয়ে বসে, কিন্তু একটু মাঝখানে গ্যাপ রাখে। সে সুগার সাথে কোনো কথাই বলে না, কিন্তু তে তো জঙ্কুককে নিয়ে এতটাই ব্যস্ত ছিল সে এই সমস্ত কোনো কিছুই লক্ষ্য করে নাই। তারপরে 4 জন অনেক আড্ডা মারে, দুপুরে খাওয়া দাওয়া করার পর বিকালে ইয়ংমিন চলে যায়। ইয়ংমিন বাসা থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই তে মেইন ডোর লক করে দেয়। তারপরে জঙ্কুকের কাছে এসে জঙ্কুকের কোলে বসে পড়ে আর জঙ্কুককে বলে, জান, মনে আছে সকালবেলা তুমি যেন আমাকে কি পানিশমেন্ট দিতে চেয়েছিলে? তোমার অ্যাপসে যে জায়গায় টাচ করেছি সেই জায়গায় আমার কিস করতে হবে। তাহলে এখন তোমার শার্টটা খোলো, আমি ওই জায়গাতে কিস করতে চাই। তের মুখে কথাটি শোনার সঙ্গে সঙ্গে জঙ্কুক তার শার্টের বোতামগুলো চেপে ধরে রাখে আর তেকে বলে, জান পাখি, আমার কিস দরকার নাই, আমি তোমাকে পানিশ করতে চাই না, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। তুমি চুপ করে আমার কোলে বসে থাকো, আমরা একসাথে টিভি দেখি। প্লিজ কোলে বসে থাকবে, কিন্তু একটু নড়াচড়া করবে না জান পাখি। কেন জান, কি হয়েছে? আমি তোমার অ্যাপসে কিস করলে কি সমস্যা? এরকম কেন করছো? তুমি তো এটা চেয়েছিলে, তাই না? জান পাখি, আমি তখন চেয়েছিলাম, কিন্তু এখন আমার এই সমস্ত কোনো কিছুই দরকার নাই। তুমি শুধু আমার পাশে বসে থাকলেই চলবে।
কিন্তু জান, আমার তো খুব ইচ্ছে করছে তোমার অ্যাপসে টাচ করতে, কিস করতে। তুমি এমন কেন করছো বলো তো? আমি তো তোমার একমাত্র ওয়াইফ, তাহলে তুমি আমাকে কেন বারণ করছো? আমার পুরো অধিকার আছে তোমাকে কিস করার, তোমাকে টাচ করার। প্লিজ, আমার লাগবে না তো বললাম। এত বাড়াবাড়ির কোনো দরকার নাই, তুমি আমার পাশে চুপ করে বসো তো। কি 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 হয়েছে জান? তুমি আমার নাম ধরে কেন ডাকছো? তুমি তো আমাকে আদর করে জান পাখি ডাকো। আমি বুঝতে পারছি না তুমি হঠাৎ করে আমাকে এরকম ভাবে ইগনোর কেন করছো। তখন জঙ্কুক চোখ বন্ধ করে আর নিজেকে শান্ত করে তেকে বলে, জান পাখি, আমি তোমাকে ইগনোর করছি না। আমি আমি তোমাকে বোঝাতে পারবো না। প্লিজ তুমি চুপ করে আমার পাশে বসো, আমরা একসাথে সিনেমা দেখি। না জান, আজকে কোনো প্রকার কোনো টিভি দেখা হবে না। আজ সারা রাত তুমি শুধু আমাকে দেখবে। এখন চলো, তুমি বরের সাজে সেজে নাও আর আমি তোমার জন্য বউ সাজবো, ঠিক আছে? জান পাখি, কিচ্ছু সাজতে হবে না, তোমাকে সাজা ছাড়া আরো অনেক সুন্দর লাগে। আর হ্যাঁ, এই সমস্ত কোনো কিছু করার দরকার নাই, তুমি চুপ করে বসো না প্লিজ। কেন কেন দরকার নেই? খুব দরকার আছে। আর আমি যেটা বলবো সেটাই হবে। তুমি এখন বর সাজবে আর আমি বউ সেজে মাথায় ঘোমটা দিয়ে তোমার জন্য রুমে অপেক্ষা করবো। 1 ঘন্টার মধ্যে আমার সাজা কমপ্লিট হয়ে যাবে। 1 ঘন্টার মধ্যে তুমি আমার কাছে আসবে, বাস। আর কিছু জানতে চাই না। তুমি যদি আমাকে ওয়েট করাও তাহলে তোমার খবর আছে। জঙ্কুকের ড্রেসগুলো জঙ্কুকের কাছে দিয়ে রুমে চলে যায়। আর 1 ঘন্টা পরে জঙ্কুকের মোবাইলে মেসেজ করে আর জঙ্কুকের রুমে ডাকে। জঙ্কুক কিছুতেই রুমে যেতে চাচ্ছিল না, কারণ ইয়ঙ্গির মুখ থেকে ওই সমস্ত কথা শোনার পরে জঙ্কুক অনেকটা ভয় পেয়ে গেছে। এতদিন এত বছর যে জিনিসের আকাঙ্ক্ষায়, যে জিনিসের আশায় সে প্রহর গুনেছে, তার ভালোবাসার মানুষকে, তার জান পাখিকে নিজের করে নেওয়ার জন্য সে দিনের পর দিন ছটফট করেছে। আর আজ যখন তার জান পাখি নিজে থেকেই তাকে ডাকছে, কিন্তু সে সেটা করতে চাচ্ছে না, শুধুমাত্র ভালোবেসে। ভালোবাসার মানুষগুলো এইরকমই হয়, যারা প্রকৃত ভালোবাসে তারা কষ্ট দিতে চায় না, তারা আগলে রাতে জানে তারা কষ্ট দিতে জানে না। জঙ্কুক কি করবে? জঙ্কুক বাধ্য হয়ে রুমে যায়। রুমে গিয়ে দেখে ক্যান্ডেল আর বেলুন দিয়ে রুমটা খুব সুন্দর করে ডেকোরেশন করা আছে। বিছানাটাও সুন্দর করে সাজিয়েছে তে। তার মধ্যে বিছানায় তে বসে আছে বড় একটা ঘোমটা টেনে। জঙ্কুক রুমে যাওয়ার সঙ্গে সঙ্গেই তে বিছানা থেকে নেমে পড়ে আর তারপর জঙ্কুকের পাশে গিয়ে দাঁড়িয়ে জঙ্কুককে বলে, জান, তোমার মোবাইলটা কোথায়? তোমার মোবাইলটা বের করো তো, আর তাড়াতাড়ি করে আমাদের একসাথে একটা সেলফি তুলো। খুব সুন্দর করে তুলবে, ঠিক আছে? কি বলছো জান পাখি? সেলফি কেন তুলবে এখন? তুমি বুঝতে পারছো না কেন? আমি বলছি সেলফি তুলতে, তো সেলফি তুলো। কথাটি বলেই তে জঙ্কুকের গলা জড়িয়ে ধরে এবং জঙ্কুকের গালের সাথে গাল মিশিয়ে একটা সেলফি তুলে তারপরে জঙ্কুককে বলে, এখনই এই সেলফিটা ফেসবুকে দিবা, আর তুমি বিবাহিত সেটা সুন্দরভাবে ক্যাপশনে লিখে দিবা, আর তার সাথে আমার আইডিকে মেনশন করে দিবা এজ এ ওয়াইফ হিসেবে। কারণ আমি চাই ফেসবুকের সমস্ত মেয়েরা জানুক তুমি বিবাহিত আর তোমার বউ আছে। তো মাত্র তোমার জন্য বউ সাজার জন্য এই সমস্ত কিছু তোমাকে দিয়ে আমি কেনাই নেই। আমি এগুলো ইচ্ছা করে কিনেছি, যাতে আমি আর তুমি বর আর বউ সেজে ছবি তুলে তোমার ফেসবুকে দিতে পারি, যাতে ওই সমস্ত মেয়েরা তোমার উপরে আর ক্রাশ না খায়। বুঝতে পেরেছো? জঙ্কুক আর কি করবে? তার জান পাখি তাকে যেটা করতে বলে সেটাই সে করে। তারপর জঙ্কুক দেখে বলে, জান পাখি, এখন অনেক রাত হয়ে গেছে, তুমি যাও এই সমস্ত খুলে ফ্রেশ হয়ে শুয়ে পড়ো, আর আমিও আমার ড্রেসটা চেঞ্জ করে ফেলি। জঙ্কুকের কথাটা বলা মাত্রই দিয়ে জঙ্কুকের গলা জড়িয়ে ধরে এবং জঙ্কুকের মুখের কাছে নিজের মুখ নিয়ে জঙ্কুককে বলে, আমার সাইকো জামাইটা কি মাথার তার সত্যি সত্যি ছিঁড়ে গেল নাকি? আমি বুঝতে পারছি না। জান, কি হয়েছে তোমার বলো তো? আমি যে এত সুন্দর করে বউ সেজেছি শুধুমাত্র তোমার জন্য, তুমি কি সেটা বুঝতে পারছো না? আমি তো আর অপেক্ষা করতে চাই না, তোমাকেও অপেক্ষা করাতে চাচ্ছি না। তুমি কেন বুঝতে পারছো না? আমি নিজেকে তোমার করে দিতে চাই। তুমি সেই দুপুর থেকে আমাকে ইগনোর কেন করছো? কি হয়েছে বলো না জান, প্লিজ। আমার তোমাকে এইরকম চুপচাপ দেখতে ভালো লাগে না। আমার সাইকো হাজবেন্ডটাকে আমি ফিরে পেতে চাই। আমার এত নিরিবিলি নিরামিষ মার্কা জামার দরকার নাই। আমার তোমাকে ওভাবেই অভ্যাস হয়ে গেছে, তুমি বুঝো না কেন? প্লিজ প্লিজ তে, একটু বোঝার চেষ্টা করো। না না না, আমি কিছু বুঝতে চাই না। জান, এমন কেন করছো? বলো না, বলো না, তোমার কি হয়েছে? তুমি এমন কেন করছো? আমার ভালো লাগছে না। তখন জঙ্কুক তের হাত ধরে বিছানায় বসায় আর হাত ধরে তেকে বলে, জান পাখি, এতটা সহজ না যতটা সহজ তুমি মনে করছো। আমি তোমাকে 15 বছর ধরে ভালোবাসি। 15 বছরে আমার ভিতরে তোমার জন্য একটু একটু আকাঙ্ক্ষা, আক্ষেপ, চাহিদা, ভালোবাসা সবটা জমতে জমতে পাহাড় সমান বড় হয়ে গেছে। এখন যদি আমি তোমার এত কাছে চলে যাই, আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। আমি তোমাকে ব্যথা দিতে চাই না, তোমাকে কাঁদাতে চাই না। আমি নিজের চাহিদা মেটানোর জন্য তোমার উপরে প্রেশার হতে চাই না। তুমি বুঝতে পারছো না কেন? আমি চাই না তুমি আমাকে ঘৃণার চোখে দেখো। আমি চাই না তুমি আমার সাথে কথা না বলে দূরে দূরে থাকো। তোমার জন্য আমি দরকার পড়লে আমাকে সারা জীবন কন্ট্রোল করব। শুধুমাত্র তুমি আমার বুকে মাথা রেখে ঘুমালেই চলবে, আমার পাশে বসে আমার সাথে হেসে কথা বললেই চলবে। আমার আর কোনো কিছুর কোনো দরকার নেই। জঙ্কুক কথাগুলো বলার সময় তার চোখে পানি ছলছল করছিল। তখন তেজ জঙ্কুকের কথা শুনে জঙ্কুককে বলে, জান, তুমি আমাকে এত ভালোবাসো যে তোমার মধ্যে পুরুষত্বটাকে মাটি দিয়ে দিতে চাচ্ছ আমার জন্য, আমার কষ্টের কথা ভেবে। কিন্তু জান, আমি তো এটা চাই না। আমি তো চাই তোমার 15 বছর ধরে জমে থাকা আশা, আকাঙ্ক্ষা, ভালোবাসা, চাহিদাগুলোর যে পাহাড়টা তুমি তৈরি করেছো, সেই পাহাড় সমান ভালোবাসাগুলোকে নিজের মধ্যে উপলব্ধি করতে, নিজের মধ্যে ফিল করতে। তাতে যদি আমার একটু কষ্ট হয় হোক, তারপরেও আমি এটা চাই জান, আমি তোমার হয়ে যেতে চাই। আমি তোমাকে নিজের করে পেতে চাই। তার জন্য আমার কষ্ট হলে হবে, আমি তো মরে যাবো না। আমি তোমাকে ভালোবাসতে চাই। প্লিজ তুমি আমাকে ইগনোর করো না, তুমি আমাকে নিজের করে নাও। কিন্তু জান পাখি,
কোনো কথা বলবে না তুমি। জাস্ট আমি যখন একটু বেশি কষ্ট পাবো তখন তুমি আমাকে জড়িয়ে ধরে একটু বেশি আদর করে দিবা। তোমার আদর পেলে আমি সমস্ত কষ্ট ভুলে যেতে পারবো জান। জান পাখি, তুমি সত্যি বলছো? তুমি আমার দেওয়া কষ্টগুলোকে মাথা পেতে নিবে? জান, 100 বার নিব, 1000 বার নিব, বিকজ আই লাভ ইউ। আই লাভ ইউ টু জান পাখি। কথাটি বলে জঙ্কুক তেকে বিছানায় শুইয়ে দেয় এবং জঙ্কুকও তের উপরে উঠে পড়ে। তারপর জঙ্কুক তেকে কিসতে থাকে আর তে কিস ব্যাক করতে থাকে। জঙ্কুক আস্তে আস্তে তে লিপ ছেড়ে তার নেকে থাকে আর তে জঙ্কুককে শক্ত করে জড়িয়ে ধরে তার আদরগুলোকে অনুভব করতে থাকে। তারপর আস্তে আস্তে তাদের মধ্যে স্টার্ট হয়। তার কষ্ট হচ্ছিল, তে কান্না করছিল, কিন্তু জঙ্কুক তেকে শক্ত করে জড়িয়ে ধরেছিল। আর যখনই তে বেশি কান্না করছিল তখনই জঙ্কুক তের চোখে কিস করছিল, ঠোঁটে কিস করছিল এবং সারা মুখে কিস করে থেকে বেশি বেশি আদর করছিল। আর তে জঙ্কুকের এই সমস্ত আদরে তার কষ্টগুলোকে কোথায় যেন হারিয়ে ফেলছিল। আর এভাবে তাদের মধ্যে মেকিং কন্টিনিউ হতে থাকে। 3 থেকে 4 রাউন্ড পর জঙ্কুক যখন পুরো হয়ে যায় তখন জঙ্কুক তেকে ছেড়ে দেয় এবং তেকে তার বুকের মধ্যে নিয়ে ঘুমিয়ে পড়ে। যেহেতু তে এক ছিল, তা প্রথমে একটু কষ্ট হলেও তারপরে সেটা সহ্য হয়ে যায়। আর জঙ্কুকও তে যেন কষ্ট না পায় কিংবা খারাপ কম লাগে সেটা মাথার মধ্যে রেখে যা করার করেছে। তারপরে দিন দুজন একসাথে ঘুম থেকে উঠে একসাথেই ফ্রেশ হয়ে যায়। জঙ্কুক তেকে বারবার জিজ্ঞাসা করে যে তোমার কোথাও কোনো কষ্ট হচ্ছে নাকি কিংবা খারাপ লাগছে নাকি। তে বলে না, কোনো অসুবিধা নাই, কোনো কষ্টই হচ্ছে না। তারপর তারা ব্রেকফাস্ট করে লিভিং রুমের সোফাতে তে বসেছিল, টিভি দেখছিল। তখন জিমিন তেকে ফোন করে আর জিমিন তের সাথে কথা বলছিল। তখন জিমিন তেকে জিজ্ঞাসা করে, তে কাল রাতে কিছু হয়েছে তোদের মধ্যে? তোর কি অবস্থা, শরীর ভালো আছে তো? জিমিন হেসে হেসে কথাটা বলছিল। তখন তে জিমিনকে বলে, তুমি না, খারাপ তো একটু লেগেছে, কষ্ট একটু হয়েছে, প্রথমবার তো, তাতে কি হয়েছে? ভালোবাসার মানুষ ভালোবেসে যদি এত কিছু করতে পারে আমার জন্য, তাহলে আমি তাকে খুশি করার জন্য এই সামান্য কষ্টটুকু সহ্য করতে পারবো না? তাহলে আমি তাকে কেমন ভালোবাসলাম বল? তাছাড়া স্ত্রী হিসেবে আমারও তো একটা দায়িত্ব আছে, আমার হাজবেন্ডকে খুশি করার, আমার হাজবেন্ডকে স্যাটিসফাইড করার। এর জন্য আমি সমস্ত কষ্টই মাথা পেতে নিতে পারবো। আর এটা আর কেমন কষ্ট? এর মানে তো এটা না শুধু সে একাই এনজয় করেছে, আমিও তো অনেক এনজয় করেছি, আমিও তো তার আদরটাকে উপভোগ করেছি। সে যে আমার কাছে আসে, আমাকে ভালোবাসে, সেটার জন্য তো আমিও অনেক আগ্রহী থাকি, আমার ভিতরে অনেক উত্তেজনা কাজ করে। সো এটা কোনো বড় ব্যাপার না। তারপর দুজন কিছুক্ষণ কথা বলে আর পরে ফোনটা রেখে দেয়। জিমিন ফোনটা রেখে রুমে গিয়ে দেখে ইয়ঙ্গি বসে বসে ল্যাপটপে কাজ করছিল। তখন জিমিন সিদ্ধান্ত নেয় সেও আর ইয়ঙ্গির কাছ থেকে দূরে থাকবে না। দূরে থাকলে দূরত্ব বাড়ে, আর দূরত্ব বাড়লে দুজনের মাঝখানে তৃতীয় ব্যক্তির আবির্ভাব হয়, আর ওটা কোনো স্ত্রী মেনে নিতে পারে না। তাই জিমিন সিদ্ধান্ত নেয় সে তার হাজবেন্ডের সাথে ভালোবাসা প্রথম থেকে শুরু করবে। আর যেটা ভাবে সেরকমই হয়। জিমিন ইয়ঙ্গির কাছে যায় এবং ইয়ঙ্গির পাশে বসে ইয়ঙ্গির সাথে রোম্যান্স করতে শুরু করে, আর তাদের মধ্যেও ভালোবাসা হয়ে যায়। এভাবে তেকুকের লাইফে ভালোবাসার সাথে চলতে থাকে। আরএম যখন বুঝতে পারে যে তেও এখন জঙ্কুকের মতোই ভালোবাসে, তখন ওদেরকে বাড়িতে ডেকে নেয় আর সবাই একসাথে বসবাস করতে শুরু করে। ওদের লাইফে 2টা বছর কেটে গেছে। 2 বছর পর একদিন জঙ্কুক অফিস থেকে ফিরেই লিভিং রুমে দেখে জিন বসে আছে। তখন জিন জঙ্কুককে বলে, যাও শুধু রুমে গিয়ে দেখো তোমার কি অবস্থা হয়। তুমি কি বলেছিলা তেকে শপিং করতে নিয়ে যাবে, সিনেমা দেখাতে নিয়ে যাবে, কিন্তু তুমি অফিসে বসেছিলা, এখন বাসায় এসেছো, তোমার কপালে শনি আছে, শুধু একবার রুমে যেয়ে দেখো। কি ব্যাপার মা, এমনিতেই ভয়ে আমার গলাটা শুকিয়ে আছে, তার উপর আবার তুমি আমাকে ভয় দেখাচ্ছ। তুমি আমাকে প্লিজ দয়া করে ভয় দেখাও না। তুমি আমাকে বলো আমি কি করব, কি করলে আমি এই জবের হাত থেকে বাঁচতে পারবো। আমি কি বলবো? আমি কিছু বলতে পারবো না। তোদের সমস্যা তোরা বুঝে নে, এর মধ্যে আমাকে টানাটানি কেন করিস? ও একটু সাহায্য চেয়েছি তাই তোমাকে টানাটানি করছি, আর আমি বাসায় আসার আগে যে তুমি আমাকে ভয় দেখাচ্ছ, তাহলে তুমি আমাদের মধ্যে কথা কেন বলছো? যাও, তোমার সাথে কথা বলে আরো সময় নষ্ট হয়ে গেল, আল্লাহ জানে আমার কপালে কি আছে। জঙ্কুক এই সমস্ত কথা জিনের সাথে বলে রুমে গিয়ে দেখে রুমের লাইট অফ। জঙ্কুক রুমে ঢোকার সঙ্গে সঙ্গেই পেছন দিক দিয়ে তে দরজাটা বন্ধ করে দেয় এবং ধাক্কা মেরে জঙ্কুকের বিছানায় ফেলে দেয়। তখন জঙ্কুক তেকে বলে, সরি জান পাখি, আমার একটা অনেক ইম্পর্টেন্ট মিটিং ছিল, আমি কিছুতেই মিটিং তাড়াতাড়ি শেষ করে আসতে পারি নাই, সরি, এবারের মতো আমাকে মাফ করে দাও। তের হাতে একটা বন্দুক ছিল। তে বন্দুকটা হাতে নিয়ে জঙ্কুকের বুকের উপরে উঠে বসে আর বন্দুকটা জঙ্কুকের মাথা বরাবর পয়েন্ট করে জঙ্কুককে বলে, তোর লাইফে কি আমি ইম্পর্টেন্ট না আমার থেকেও তোর বিজনেস ইম্পর্টেন্ট? তুই আগে সেটা বল। জান পাখি, তুমি সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমার লাইফে। তাহলে তুই কেন সময় মতো আসলি না? তুই কেন আমাকে কথা দিয়ে কথা রাখলি না? এখন তোকে আমি মেরেই ফেলবো। জান পাখি প্লিজ একটু শান্ত হও। দেখো, তুমি যদি আমাকে মেরে ফেলো তাহলে তোমাকে কে ভালোবাসবে, তোমাকে কে আদর করবে? আমি না থাকলে তুমি কার বুকে মাথা রেখে ঘুমাবে? জান পাখি প্লিজ একটু বোঝার চেষ্টা করো, তুমি আমার লাইফে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কিন্তু আমি মিটিংয়ে বাবার সামনে ছিলাম, আমি উঠে আসতে পারি নাই। দেখো জান পাখি, আমার প্যান্টের পকেটে হাত দিয়ে দেখো, ওটার মধ্যে তোমার জন্য একটা গিফট আছে। তখন তে জঙ্কুকের প্যান্টের পকেটে হাত দিয়ে দেখে একটা কাগজ। কাগজটা খুলে দেখে ওদের সিঙ্গাপুরে যাওয়ার টিকিট।
জান পাখি, তুমি সিঙ্গাপুরে যেতে চেয়েছিলে না, তাই তো আমি তাড়াতাড়ি করে অফিসের কাজগুলো শেষ করছি। তোমাকে নিয়ে আমি অনেক দিনের জন্য বেড়াতে যাব, শুধু তোমার জন্য জান পাখি। আমি তোমাকে কত ভালোবাসি তুমি জানো না? প্লিজ তুমি আমার মাথা থেকে বন্দুকটা সরাও। আমি কতটা কষ্ট করে অফিস থেকে এসেছি। আমার লক্ষ্মী সোনা, লক্ষ্মী বউ, তুমি আমাকে একটু আদর না করে তুমি আমার সাথে রাগ কেন করছো? জঙ্কুকের মুখে এই কথা শুনে তে সঙ্গে সঙ্গে হাতে থেকে বন্দুকটা বিছানায় রেখে দেয় আর জঙ্কুকে জড়িয়ে ধরে বলে, থ্যাংক ইউ সো মাচ জান। আমি জানতাম তুমি আমাকে নিয়ে অবশ্যই বেড়াতে যাবে। আই লাভ ইউ সো মাচ। কথাটি বলেই তে জঙ্কুকে ঠোঁটে কিস করে দেয় আর জঙ্কুকে থেকে জড়িয়ে ধরে কিস ব্যাক করে দেয়। তখন জঙ্কুক মনে মনে বলে, জান পাখি, তোমার ভালোবাসা পেয়ে আমার মাথা ঠিক হয়ে গেছে, আমার সাইকোগিরি কমে গেছে, কিন্তু আমার সাথে থেকে তুমি দিনে দিনে পুরোপুরি সাইকো হয়ে যাচ্ছ। বাট নো প্রবলেম, আমার তোমার এই সমস্ত সাইকোগিরি অনেক ভালো লাগে। আমি তো চাই তুমি আমাকে ভালোবেসে আমাকে টর্চার করো। আমি তোমার এই সমস্ত টর্চার অনেক ভালোবাসি। আমি ঠিক তোমাকে হ্যান্ডেল করে ফেলবো, বিকজ আই লাভ ইউ সো মাচ। সো গাইস, স্টোরিটা এখানেই শেষ হয়ে গেল। স্টোরিটা যদি তোমাদের ভালো লাগে লাইক করো, কমেন্টস করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফিজ, লাভ ইউ, বাই বাই।